আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আসলে আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। আমাদের প্রতিদিন ক্লাস 8:30টায় হওয়ার কথা থাকলেও আজকের ক্লাসটি স্পেশাল, এই জন্য আজকের ক্লাসটি আমরা একটু আগে নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের রাত 8:30টায় পেট বেচার আবার একটা ক্লাস আছে। এই জন্য যাই হোক, দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে আমরা লাইভটা দিচ্ছি সবাই দ্রুত আমরা অবশ্যই কী করে দিব প্রিয় ভাই বোন আমার, অবশ্যই শেয়ার করে দিব, এবং সর্বোচ্চ শেয়ার হলে এমন ক্লাস চলতেই থাকবে। তো বাংলাদেশে একমাত্র আমরা কিন্তু একদম সিলেবাস অনুযায়ী আলহামদুলিল্লাহ প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স ফ্রিতে করানোর উদ্যোগ নিয়েছে, এবং দেখতে দেখতে আমাদের 5টি ক্লাস হয়ে গেছে। আজকে 6 নম্বর ক্লাস, কালকে কিন্তু ইংরেজি ক্লাস হবে। সো এইভাবে ক্লাস চলতেই থাকবে, দেরি করার কোনো সুযোগ নেই। দিবে তারা এই পিডিএফ দিয়ে দিবেন, তিনটা টপিক তিনটা দিয়ে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আজকে 2000 শেয়ার হলে স্যার বলেছেন এই পিডিএফটা উন্মুক্ত করে দিবেন। হ্যাঁ, অনেকে বলবে স্যার আগের পিডিএফ তো পাইনি, আগে তো শেয়ার 2000 হয় নাই। আমরা তো চাই পিডিএফ দিতে, কিন্তু আপনারা শেয়ার করেন না, এই জন্য আমরা কিন্তু পিডিএফ দেই না। এই জন্য প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিবে, এবং 2000 শেয়ার হলে আজকের ক্লাস পিডিএফ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে 3টা টপিকের খুবই অ্যামেজিং, দুর্দান্ত, স্যারের দীর্ঘ 8 বছরের সাধনার ফসল স্যারের যে বই, ওই বই থেকে কিন্তু স্যার দিয়েছেন। সো খুবই অ্যামেজিং একটা পিডিএফগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দেরি করার কোনো সুযোগ নেই, যে যেখান থেকে দেখছি সবাই দ্রুত শেয়ার করে দিব। প্রিয় সাইদু স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় প্রিয় ভাই বোন আমার। দেরি করা যাবে না, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, এবং যারা শেয়ার করে দিবে তাদের নামগুলো কিন্তু আমরা পড়ে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় কলেজা টুকরা ভাই বোন আমার, দেরি করা যাবে না, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শেয়ার করে দিব সবাই। এই তো গুড, এই তো মাশাআল্লাহ। জি স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, আলহামদুলিল্লাহ গুড। আপনারা দেখতে পারলে, শুনতে পারলে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, যারা শেয়ার করবে তাদের নামগুলো কিন্তু আমরা পরে শুনে দিব প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিব, এক্স্যাক্টলি ডান লিখে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব, ডান লিখে দিব। যারা শেয়ার করে ডান লিখে দিবে তাদের প্রত্যেকের নাম কিন্তু কি পরে শোনানো হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন? সবাই কিন্তু শেয়ার করেন নাই, আপনারা কিন্তু ভালো না, পচা। সবাই একটু শেয়ার করে দেন। যারা শেয়ার করবে স্যার একটু নামগুলো পরে শুনে দিব। হৃদয়চন্দ্র দেব শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। রব্বানি ভাই শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। স্যার আপনি ক্লাস নেন না কেন? আমি তো ইংলিশ পারি না, এই জন্য ক্লাস নেই না। টেনশন নাই, খুব দ্রুত ক্লাস নিব ইনশাআল্লাহ। সুলতানা রাজিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আফিয়া সুলতানা বোন সালাম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা বোন সালাম দিয়েছেন। মাকসুদুল্লাহ ভাই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। দ্রুত, দেরি করে যাবেন। আজকে লাইভে 2000 স্টুডেন্ট থাকতে হবে মিনিমাম, তাহলে কিন্তু এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে ইনশাআল্লাহ, এবং 2000 শেয়ার হইতে হবে কমপক্ষে, বেশি না, আমরা অন্তত 5টা করে তো শেয়ার করে দিতে পারি প্রিয় ভাই বোন আমার। অন্তত 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন 5 ডান। দেখেন অলরেডি 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 300 ভাই বোন 5টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে। তো দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা আল্লাহর রহমতে আমাদের আজকের ক্লাসটা কি শুরু করতে পারবো। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই। 1 মিনিটের মধ্যে যদি শেয়ার হয়ে যায়, কথা দিলাম 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে। কিন্তু আফসোস, আপনাদের অক্ষমতার প্রতি প্রতিদিন আপনারা শেয়ার করেন বলতে আমাদের সময়গুলো নষ্ট হয়, এবং আপনাদের সময়গুলো নষ্ট হয়। এই জন্য প্রিয় কলেজের উপরে হয় বোন, শেয়ার করতে দেরি করা যাবে না, একদমই না। শেয়ার করতে দেরি করা একদমই কি উচিত না, কারণ শেয়ার করতে দেরি করলে কি হবে, ক্লাসটা শুরু হইতেও দেরি হয়ে যাবে। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি প্রিয় কলেজের উপরে ভাই বোন, যখনই আমরা ক্লাস শুরু করব তখন যত দ্রুত সম্ভব শেয়ার করে দিবেন, কারণ যদি শেয়ারটা দ্রুত হয়ে যায় ক্লাসটা দ্রুত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাই বোন, মনে থাকবে? সবাইকে শেয়ার করেছি, সবাই কিন্তু শেয়ার করেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন। আপনারা সবাই শেয়ার না করলে আমাদের মন খারাপ হয়ে যায়। সবাই একটু দ্রুত শেয়ার করে দিই, সবাই দ্রুত শেয়ার করে দিব, দ্রুত, দেরি করা যাবে না। জি স্যার শেয়ার করেছি, 7টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। নুসরাতকে অনেক ধন্যবাদ, তুবা সরকারকে অনেক ধন্যবাদ, রাইহান ভাইকে অনেক ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হয়ে যাবে তত দ্রুতই কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ফ্রিতে ফুল কোর্স দিয়ে দিচ্ছেন, দিয়ে তো আপনি এক দৃষ্টান্ত স্থাপন করছেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমরা চাইলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতাম। সো আমরা চিন্তা করেছি আমাদের বেকার ভাই বোনদের জন্য আমরা এই কোর্সটা ফ্রিতেই উন্মুক্ত করে দিব, যাতে করে যারা আর্থিক সমস্যার কারণে কোর্স করতে পারে না, সেই সমস্ত ভাই বোনরাও যেন এই কোর্সগুলো বা ক্লাসগুলো করে উপকৃত হইতে পারে। সেই জন্যই আসলে সবার জন্য উন্মুক্ত করে দেয়া। বেকার ভাই বোনদের দোয়া চাই, আমাদের দোয়া দরকার, প্রচুর দোয়া দরকার। আপনাদের দোয়া আমাদের জীবনের সম্পদ, এই হচ্ছে ব্যাপার। এই জন্য কিন্তু আমরা বিশাল যে একটা কর্মযোগ্য, আমরা পরিপূর্ণ সিলেবাস, টপিক ভিত্তিক বেসিক সিলেবাস অনুযায়ী ক্লাস দিব 60টি, এবং প্রশ্ন সমাধান ক্লাস দিব 90টি।
বিগত বছরের প্রাইমারির ব্যাখ্যাসহ প্রশ্নগুলো সলভ করে দিব। মোট ক্লাস হবে 150টি। আপনি দেখেন আপনি হয়তো পেড কোর্সে ভর্তি হলেও হয়তো এতগুলো ক্লাস পাবেন না, অথচ আমরা চেষ্টা করতেছি ফ্রিতে এতগুলো ক্লাস দেওয়ার নিয়ত করেছি। এবং আজকে কিন্তু আমাদের 6ষ্ঠ ক্লাস, এটা হচ্ছে টপিক ভিত্তিক আর প্রশ্ন সমাধান ক্লাসও হবে ইনশাআল্লাহ। স্যার শুরু করে দেন, আমাদের ভাই বোনরা কথা দিয়েছে সবাই শেয়ার করে দিবে, আপনারা শেয়ার করতে থাকেন, স্যার ক্লাস শুরু করে দেন। যাদের শেয়ার করছে তাদেরকে 2000 শেয়ার হইলে তো এই পিডিএফটা উন্মুক্ত করে দিব, সবাইকে দিয়ে দিব। 2000 শেয়ার না হলে কিন্তু দিব না। আর আপনারা যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো সিরিয়ালি পেতে চান, এখন থেকে 6টা ক্লাস হয়েছে, এগুলো কিন্তু আমাদের একটা সিক্রেট গ্রুপ খোলা হয়েছে। এই একটা সিক্রেট গ্রুপে এই সবগুলো ক্লাস সিরিয়ালে দেওয়া আছে। সো আপনি সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে গেলে ওগুলো করতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হলে আপনি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমরা দেরি করব, সবাই একটু দ্রুত দ্রুত স্যার শুরু করে দেন। স্যার আমাদের ভাই বোনরা শেয়ার করে দিবে স্যার। ঠিক আছে, ওকে প্রিয় ভাই বোন, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্যার শুরু করে দেন একেবারে। জি স্যার শুরু করে দেন। কলম মার্কার। আচ্ছা, ওকে, তো আমরা একটু আপনাদের দেখাই যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েটা রাস্টারটা, কলমটা নোট ওপেন করেন নাই? শেয়ার ডান। জি স্যার শেয়ার করেছি। সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, অবশ্যই শোনা যাবে। আফরোজ আক্তার, তারপর শেয়ার ডান আব্দুল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা শেয়ার ডান লিখতেছেন আমরা কিন্তু পিডিএফ ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, আমরা পিডিএফ দিয়ে দেব ইনশাআল্লাহ। জি স্যার, কয়েকজনকে দেওয়া হয়েছে, দেখেন। দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক করে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, তো দেখি। হ্যাঁ, আজকে আলোচনা কি করবো একটু বলে রাখি। প্রথম হচ্ছে বাংলা লিপি, বাংলা ব্যাকরণের বিকাশ। এই টপিকগুলো আমাদের কিন্তু ধরা হয় না, পড়া হয় না, কারণ ঘুরে ফিরে আমরা কিন্তু ওই সন্ধি, সমাস, প্রত্যয়, যেই টপিকগুলো কমন সেগুলো বারবার পড়ি। তো এই দেখা যায় পড়তে পড়তে সেগুলোতে উচ্চতর দক্ষতা হয়ে যায়, আর এইগুলো আমাদের পারাই হয় না। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা যেহেতু প্রাইমারি কোর্স করেছি, সুতরাং কোনো টপিক বাদ রাখি নেই। এবং এই জন্য কোনো রকম যেটা ফ্রি কোর্স বলে কোনো ছলচাতুরির আশ্রয়, কিছু টপিক পড়িয়ে দিব, কিছু টপিক পড়িয়ে দিব না, এমন কিন্তু আমরা করতেছি না। ফ্রি কোর্স বলতেছি, সুতরাং ফ্রি ক্লাস না, ফ্রি কোর্স দিচ্ছি, একটু বুঝতে হবে। এটা ফ্রি ক্লাস না যে 2টা ক্লাস ফ্রি দিয়ে দেওয়া হবে, এরকম না। এটা ফ্রি কোর্স। কোর্স আর ক্লাসের পার্থক্যটা কি? কোর্সের মানে হচ্ছে দায়িত্ব নিলাম, অর্থাৎ প্রাইমারি চান্স পাওয়ার জন্য যতগুলো টপিক পড়তে হবে প্রত্যেকটা টপিক আমরা রেখেছি। আমরা প্রায় 15টি ক্লাসের মধ্যে এরকমটা শেষ করে দেবো। আচ্ছা, যে ক্লাস 1, তো ক্লাস 1 এরকম বাংলা লিপি, বাংলা ব্যাকরণের বিকাশ, এইগুলো আলোচনা করব। এবং একটু দেখাই যে আমাদের জিনিসটা কীভাবে করা হয়েছে। আমরা বেসিক এসেছি, তারপরে হচ্ছে বেসিকগুলো পড়ার আগে বেসিকের পাশাপাশি কিন্তু দেওয়া আছে কোন টপিকটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ, এরকম বোল্ড করা, লাল করা, চিহ্নিত করা, তারপরে এরকম নানা রকম চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেওয়া আছে জিনিসটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিছে। আমরা এই পিডিএফটা যারা শেয়ার দিচ্ছে তাদের ইনবক্স চেক করুন, রিপ্লাই অংশে চেক করুন, দেখুন দিয়ে দিয়েছি। এরপরে যে টপিকগুলো আমরা কিন্তু বোল্ড করে দিই, হাইলাইট করে রেখে যে কোন টপিক থেকে কেমন প্রশ্ন। তার মানে আপনাদের যে কোনো বই পুস্তক দেখেন, সেখানে কিন্তু এভাবে সাজায় দেওয়া নাই, সেখানে তথ্য কিছুটা পড়তে হয়। তো এক পাশ দিয়ে পড়ে আরেক পাশ দিয়ে ভুলি, কিন্তু এইখানে সেই সুযোগটা হবে না। এই টপিকটা আমি খাওয়ায় দিব, হজম করায় দিব, একদম ভিতরে আত্মস্থ করায় দিব, এবং কোনটা কেন বলে। তো আমরা শুরু করব হচ্ছে এই প্রশ্নোত্তর দিয়ে। আগে প্রশ্নোত্তরগুলো পড়ব, প্রশ্নোত্তরগুলো আমরা দিব, তারপর আমি বেসিক আলোচনা করব। আমরা যখন প্রশ্নোত্তরগুলো দিব এবং দিতে পারবো না, তখনই বুঝবো বেসিকটার গুরুত্বটা কী। পিডিএফ না সিরিয়াল বলে আজকে লেকচার 1 শুরু হচ্ছে, আজকে তারপর হচ্ছে লেকচার 2 হবে। এরকম করে আপনাদের 15টা ক্লাসের মধ্যে আমরা বাংলা ব্যাকরণ এবং সাহিত্যটাকে কমপ্লিট করে দিব। তো আর আলোচনা কিছু না, আমি একদম সবাইকে বলবো প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করে দিতে। এই প্রশ্ন উত্তরগুলো যদি একটু এলোমেলো লাগে, উত্তর করার পরে এরপর হচ্ছে আমি বেসিক আলোচনা করলে দেখবেন পড়াটা পুরো মাথায় ঢুকে যাবে। কারণ এই যে বাংলা ভাষা, দুনিয়া ভাষা নিয়ে তথ্যের অভাব নেই, ব্যাকরণ তথ্যের অভাব নেই, কিন্তু কতটুকু পড়বো, কোনটুক পড়লেই আমি কমন পাবো, এইটাই হচ্ছে আমার গবেষণার বিষয়। এটাই আমরা কাজটা করেছি। উত্তর দেন প্লিজ, সব উত্তর দেন। ঠিক আছে, যারা বলতেছে পান না, আমি শেয়ার ডান জুই চক্রবর্তী, আপনি একটু চেক করেন। আমরা রিপ্লাইতে আপনাকে কোর্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা শেয়ার ডান লিখতেছেন
হ্যাঁ আবদুল্লাহ আল হোসেন চেক করুন, দিয়ে দিয়েছি। কেউ পেলে একটু এটাও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ পেয়েছি। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ এর উত্তর করেন। হ্যাঁ 1-4 বলতেছেন ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোনটা? এখন তো আজীবন তো এটা পড়ে গেছেন, কখনো কি প্রশ্ন করছেন ধ্রুপদী মানে কি? ধ্রুপদী মানে হচ্ছে চিরন্তন, অর্থাৎ এটা শাশ্বত, ঠিক আছে, স্বীকৃত, সবাই মেনে নিয়েছে এমন একটা টপিকের নাম হচ্ছে ধ্রুপদী। আর সেটা হচ্ছে দুইটাই, বাংলা এবং পালি। উত্তর ক এবং গ, না সরি উত্তর ক এবং ঘ। বাংলা এবং পালি না, সংস্কৃত এবং পালি। বাংলা তো পরে এসেছে, সংস্কৃত থেকে এসে, তাই সূত্রের উত্তর হবে সংস্কৃত ও পালি। এটা হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। ধ্রুপদী কি? যেটা পরিবর্তন না, কারণ আমরা দেখলাম বাংলা থেকে প্রাকৃত ভাষা পরিবর্তন হতে 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 আজকের বাংলা এসেছে, কিন্তু সংস্কৃত ভাষা কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে মনোযোগ দিই, পড়তে থাকি, আর আমিও শেয়ার দিয়ে থাকি। আমি চান্স পেলেই যার শেয়ার ডান পাবো তারটা দিয়ে দিব। কেউ শেয়ার ডান লেখেন, পাইনি এটা বললেন না, এটা বলে লাভ নেই, শেয়ার ডান লেখেন। 2 নিচের কোণে থেকে বাংলা ভাষার উত্তর করা। হ্যাঁ শরীফুল ইসলাম উত্তর করেছেন শুধু খ বললে, তিলোত্তমা খান শুধু ঘ বললে কি বুঝবো? এরকম উত্তর দিতে হবে, 2 এর খ 1 এর খ এভাবে বলতে হবে, ঠিক আছে। নিচের কোণটি থেকে বাংলা ভাষার জন্ম, এই তো অনেকেই বলছে কি সংস্কৃত। সংস্কৃত বলেছেন না, সংস্কৃত না। প্রথমে বলি বাংলা ভাষার জন্ম সংস্কৃত না, দাবরীয় হবে না, এটা ভুল। তারপর হচ্ছে শুধু প্রাকৃত থেকে হতে পারে, আর একটা যে শতম এবং ক্যান্তম সেটাও হতে পারে। বলছে কোনটা থেকে বাংলা ভাষার জন্ম? তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে পূর্ব ভারতীয় প্রাকৃত না, পশ্চিম ভারতীয় প্রাকৃত। তাহলে 2-এর উত্তর যারা 3-এর উত্তর 2-এর উত্তর গ দিচ্ছেন, হ্যাঁ এই যে প্রাকৃত থেকে, তার মানে দ্রাবিড়ীয় হবে না, তা সংস্কৃত হতে পারতো না? একটু বুঝতে হবে ভাইয়া, সংস্কৃত থেকে বাংলা ভাষা আসে নাই, সংস্কৃতর থেকে আসছে প্রাকৃত, প্রাকৃত থেকে আসছে বাংলা ভাষা। কারণ সংস্কৃত পরিবর্তন হয়নি, ভাষা আসতে হইলে পরিবর্তন হয়ে যেতে হবে, তারপর সেখান থেকে আসতে হবে। এবার 3, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? মাশাআল্লাহ সবাই উত্তর দিয়েছেন 3-এর এই যে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীন নমুনা হচ্ছে প্রাচীন হচ্ছে চর্যাপদ। আর মহাভারত, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এগুলো প্রাচীন না, এগুলো হচ্ছে মধ্যযুগের, ঠিক আছে। তাহলে মধ্যযুগের। আচ্ছা আমরা সাহিত্য ক্লাসের রেসপন্স আলোচনা করব। 4 নম্বর, ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? একটু বলেন ভাইয়ারা, ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? কোন প্রদেশে? কেউ পারতেছেন না, শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার ডান করলে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ পূর্ব ভারতীয় শেয়ার ডান, শামীম শিমু। ওকে শামীম শিমু দিয়ে দিছি, দেখেন। আচ্ছা তাহলে হচ্ছে এবার হচ্ছে 4-এর উত্তরটা কেউ কিছু দিলেন না। 4-এর উত্তর, 4 কি পারেন না? আচ্ছা ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? কোন প্রদেশের? 4-এর উত্তর, হ্যাঁ 4-এর হচ্ছে যে ত্রিপুরা। মনে রাখবেন ত্রিপুরার ভাষা হচ্ছে বাংলা, ঠিক আছে, দাপ্তরিক ভাষা বাংলা। 3টা দেশের, বাংলাদেশের দাপ্তরিক ভাষা, পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা, ত্রিপুরার দাপ্তরিক ভাষা। বাংলাদেশের ছাড়া আর কোন অঞ্চলে মানুষ সর্বজনীন ভাষা বাংলা? আর কোন অঞ্চলের? এটা তো সহজ প্রশ্ন, 5-এর উত্তর। হ্যাঁ ওকে হ্যাঁ স্মিতা ডান, শেয়ার ডান, স্মিতা আইচ, ঠিক আছে। আপনারা দেখেন শেয়ার ডান লেখেন, লেখার পরে দেখেন এই আচ্ছা 2000। আচ্ছা আমরা পিডিএফ কেউ যারা শেয়ার দিচ্ছে তাদের দিচ্ছি, আর যখন 2000 শেয়ার কমপ্লিট হয়ে যাবে তখন একদম মুক্ত করে দিব, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তাহলে এটাকে কোনটার উত্তর? ত্রিপুরা, ঠিক আছে। এবার বলতেছি 5-এ, বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা? সার্বজনীন মানে সবাই বাংলা বলে। আচ্ছা ঠিক আছে, ওকে পড়তেছি। বিপ্লব পশ্চিমবঙ্গে, হ্যাঁ অর্থাৎ বাংলাদেশ আর কোন সার্বজনীন ভাষা বাংলা? সে হচ্ছে পশ্চিমবঙ্গের সব মানুষের ভাষাই বাংলা, সার্বজনীন। ওকে ঠিক আছে, লিমন মোল্লা সার্বজনীন ভাষা বাংলা বলেছেন। হ্যাঁ সোনিয়া রহমান, এই দেখেন আপনাকে শেয়ার ডাল লিখেছেন, এই জন্য পিডিএফটা দিয়ে দিলাম। আচ্ছা তার মানে আমরা এই প্রশ্নগুলো পারলাম। আমরা এখানে যেমন প্রশ্নগুলো এলোমেলো করে পড়তেছি, আমি কিন্তু বেসিকও পড়াবো, কোনো টেনশন নেই,
ঠিক আছে, এইটাই আগে পড়ায় দেখাচ্ছে যে প্রশ্ন কীভাবে আসে, এরপর কীভাবে পড়লে পরে আমাদের পড়াটা ভিতরে ঢুকে যাবে সেভাবে করে পড়বো। 6, বেল ভাষা ব্যবহার করেন কে? বেল ভাষা, এই বেল ভাষা চিনেন? বেল ভাষা হচ্ছে এরকম একটা ভাষা, এরকম দেখবেন ডট 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 থাকে, বাচ্চারা এরকম ডট ডট ধরে ধরে উঁচা উঁচা একটা চিহ্ন মতন থাকে, উঁচাটা ধরে ধরে তারা বুঝতে পারে এটা কোন ভাষা। ঠিক আছে, তাহলে বেল ভাষা ব্যবহার করে কারা? বেল ভাষা ব্যবহার করে কারা? এই যে টপিকগুলো পড়াচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এই প্রশ্নগুলো বারবার আসবে। হ্যাঁ, তাহলে কোনটা হবে? বেল ভাষা ব্যবহার করেন। বেল ভাষা ব্যবহার করেন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা, যারা চোখে দেখে না তারা বেলের মতন। আপনারা লিফটে উঠেন, লিফটে দেখবেন এরকম 1 2 3, বা অন্ধরা তো লিফট 1 2 3 বুঝবে না, এই জন্য দেখবেন একটা ছোটো ঘুরা দাগের মতন আছে, তারা ওটা ধরে বোঝার চেষ্টা করে এটা কোনটা 1 2 3 4, এটা তারা সে সময় বুঝতে পারে। এটা হচ্ছে ব্রেইল ভাষা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। এবার ইশারা ভাষা ব্যবহার করে কারা? ইশারা ভাষা, ইশারা ভাষা ব্যবহার করে হচ্ছে যারা কি ইশারা, অনেক শ্রবণ প্রতিবন্ধী যারা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তারা হচ্ছে ইশারা দিয়েই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, ওকে। দৃষ্টিবন্ধী শেয়ার ডান, সজীব সরকার, ওকে, হ্যাঁ, আচ্ছা। তারপরে আসুন 8, বাংলা ভাষা। সজীব আপনাকে দেখুন পিডিএফটা দিয়ে দিছি। তারপরে আসো বাংলা ভাষার কথা বলে প্রায় কত মানুষ? বাংলা ভাষা কত মানুষ কথা বলে? বাংলাদেশে তো আছে কত? 20 কোটি। দেখি এটার উত্তরটা কে পারেন? 8 এর উত্তর তো দেখতেছি না কারোর কাছ থেকে। 8 এর উত্তর, 8 এর উত্তর এই যে এটা হবে 30 কোটি। 30 কোটি লোকের ভাষা হচ্ছে বাংলা, 30 কোটি। ঠিক আছে, 30 কোটি লোকের ভাষা হচ্ছে বাংলা। কীভাবে 30 কোটি হইল? আমাদের বাংলাদেশ আছে 10 কোটি, আর এদিকে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, উড়িষ্যা, সিয়েরা লিওন, এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে গুড়াগাড়া যত আছে সব মিলে হয় প্রায় 30 কোটি। বাংলাদেশের মোট বাংলাভাষী লোক সংখ্যা কত? লোকজন কতজন? বাংলাদেশের মোট বাংলাভাষী লোক কতজন? বাংলাদেশে মোট বাংলাভাষী লোক হচ্ছে কত হতে পারে? 15 কোটি, 16 কোটি? আচ্ছা, এইটা উত্তর দিবেন 16 কোটি। যদিও 20 কোটি দিয়ে ফেলাবেন অনেকে, এটা উত্তর 20 না, এটা উত্তরটা 16 কোটি দিয়েন। 30 কোটি লোক, ওকে। বিথি, কলি বিশ্বাস, সবাই তাহলে পারতেছেন, মাশাল্লাহ। তাহলে এগুলো তাহলে আপনারা জানেন। শেয়ার ডান সোহেল, আচ্ছা সোহেল ভাই দেখেন আপনাকে পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হইল। আচ্ছা, ওকে। তারপর এরপর আসি আমাদের পরের টপিকটাতে। ভারতের আমরা দেখুন কি এটা পিডিএফটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কেন দরকার? এই ভাষা এবং বাংলা এখানে আমাদের বোর্ডগুলোর মধ্যে এত কম কোয়েশ্চেন থাকে, কিংবা যে কোয়েশ্চেনগুলো থাকে কত রেখে কত পড়বো, এখানে পড়া হচ্ছে একদম আরাম। অর্থাৎ যে কটা দিয়েছি কনফিডেন্সের সাথে বুঝতে পারেন যে এই কটা যে পড়তে পারে তাহলে আমার পড়াটা হয়ে যাবে। হোসেন নাবিল শেয়ার করেছেন অনেক। আচ্ছা ঠিক আছে, এটাকে আচ্ছা আমি যতটুকু পারতেছি দিয়ে দিতেছি, ক্লাসটার দিকে মনোযোগ দেন, এটা বেশি দরকার। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষ পাস করে, ভারতে কত পার্সেন্ট মানুষ? পশ্চিমবঙ্গে কতজন লোক বাংলা ভাষা পাস করে? আচ্ছা ঠিক আছে শাহনাজ, দেখি না আসলে, দেখেন ক্লাসের দিকে আছি তো, এই প্লিজ এই পেশাটা দিয়েন না। আমাদের এই যে 2000 শেয়ার হয়ে গেলে আমরা এমনিতেই কী করব, অটোমেটিকই ওপেন করে দিব, তখন সবাই পাবেন। আমাকে একটু ক্লাসটা করতে দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি মানুষ কত? এটা পার্সেন্ট কেউ 16 কোটি। মানে এটা ধরা হচ্ছে অনেকটা এরকম, ভারতের 10 কোটি, আমাদের 16 কোটি, আর সারা পৃথিবীর অন্য সব মিলে হচ্ছে 4 কোটি। 8 কোটি না, 8 কোটি বলা যাবে না, 10 কোটি বলতে হবে, 10 কোটি। সঠিক উত্তর দেন, সঠিক উত্তর 10 কোটি। সে আচ্ছা ফারজানা মনির হেয়ার দিয়েছেন, ধন্যবাদ। এবার আসেন অহমিয়া উড়িষ্যা বাংলা ভাষার কি? বাংলা ভাষার কি শত্রু? শত্রু তো হতেই পারে না। মিত্র মানে বন্ধু হতে পারে, অনাত্মীয় এমন কিছু হতে পারে না। উত্তরটা তাহলে কি? অনেকে হাসি মধু 10 কোটিটা জানেন, তাহলে আলহামদুলিল্লাহ। উত্তরটা হবে আত্মীয়। তাহলে মানে অহমিয়া উড়িষ্যা বাংলা ভাষার আত্মীয়। ঠিক আছে, আমি আপনাদের উড়িষ্যা ভাষা একটু বলি। উড়িষ্যা দেখবেন কলকাতারও কিছু কিছু টেনে টেনে কথা বলে, ঠিক আছে, তুমি আমাকে লিবে না, এরকম ধরনের কথা উড়িষ্যা মানুষ বলে। আর অসমিয়া তো আপনারা চিনেন, একটা গান আছে না, মন বলে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বিহি বলে রাম রাম, এরকম লিব পিঠের চাপ। এই যে একটা সিম্পল একটা সুন্দর একটা গান আমরা যে শুনি, এটা হচ্ছে আসামের ভাষা। বলেন তো এই যে গানটার মধ্যে কোন, বা এটা টিকটক মকটক তো দেখছেন না, তার মধ্যে কিন্তু এই গানটা আছে যে মন বলে আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো।
এই যে যে আসাম গেলে তোমায় পাবো বিধি বাবু বলে লাম লাম লিবো পিঠের চাম, এই যে শব্দটা বলছে বলেন তো এটার মধ্যে কোন শব্দটা বুঝেন নাই? সব কিন্তু বুঝতে পারছেন। এটাই সেই ছিল অসমীয়া ভাষা। তার মানে অসমিয়া, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এগুলো সব হচ্ছে আমাদের বাংলা। আমি যখন বেসিক একটা সুন্দর মানচিত্র দেখাবো তাইলে বুঝতে পারবেন নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়। আচ্ছা, ভাষা পরিবার, পৃথিবীতে ভাষা পরিবারের নাম আছে 5টা। কয়টা? 5টা ভাষা পরিবারের নাম আছে, ঠিক আছে? সেই 5টা ভাষা পরিবারের মধ্যে কোনটা না, কোনটার নাম নয়? দ্রাবিড়ীয় একটা ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় ঠিক আছে, আফ্রিকাও ঠিক আছে, এই যে এইটা। কারণ কি ইন্দো ইউরোপীয়, অনেকে বলবে কই স্যার দেখছিলাম তো ইন্দো ইউরোপীয় কি একটা ইন্দো ইরানীয় একটা ভাষা পরিবার নাম দেখেছিলাম না, একটু দেখেছিলেন ঠিকই, ভুল দেখেছিলেন। সেটা কি এই ইন্দো ইউরোপীয়র মধ্যে এই ইন্ডোটাই আছে না, ইন্ডোটা আবার 2 ভাগে ভাগ হয়েছে। এর একটা নাম হচ্ছে কি ইন্দো ইরানীয়, আর একটা চলে ইউরোপীয়। অর্থাৎ ইন্দো ইউরোপীয় 2 ভাগে ভাগ হয়েছে, একটা ইউরোপে চলে গেছে আর একটা হচ্ছে ইন্দো ইরানীয়। তাহলে উত্তরটা হচ্ছে বরাবর নাম নয় কোনটা, এই যে এটা ইন্দো ইরানীয়। 4 দিয়েছেন সোমিয়া, আরুষি খন্দকার, পারভেজ 4 দিয়েছেন। আচ্ছা, তাহলে 12-র 4, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতেছেন। 13 নম্বর, বাংলা কোন ভাষা পরিবারের সদস্য? বাংলাটা কোন ভাষা পরিবারের সদস্য? দ্রাবিড়ীয়? হ্যাঁ, নো, আমরা দ্রাবিড় থেকে আসি নাই। আমাদের ভাষা কি চ্যাং পং মং মং, ওই যে চাইনিজটা বলে, কোরিয়ানরা বলে, আমাদের ভাষা কিন্তু চ্যাং চুং পং না। চ্যাং চুং পং হইলে তাহলে চীনা তিব্বতীয় হতো। তাইলে আমাদের ভাষা আফ্রিকার ভাষা? হ্যাঁ, নো, আমাদের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়র, যে ইন্ডো, এই ইন্ডো থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমাদের বাংলা ভাষা। তা 13-র উত্তর ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিপ্লব শামা, এরপর হচ্ছে লিপি, আপনারা দেখি সবাই পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে, শেয়ার। হ্যাঁ, এবার আসি। আচ্ছা দেখুন, কেউ প্লাস মাইন্ড করে না, আমরা যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী কিন্তু যারটা কমেন্ট আমার সামনে শেয়ার ডান পড়েছে আমি তাকে দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, আমি কিন্তু কারোর সাথে বৈষম্য করার চেষ্টা করতেছি না, হয়ে যাচ্ছে, পড়তেছেন দেখতেছি না, ক্লাসটার দিকে মনোযোগ দিচ্ছি। আর আমাদের 2000 শেয়ার ডান হয়ে গেলে আমরা সবার জন্য মুক্ত করে দিব। ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটা? ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটা ভাইয়া? দ্বিতীয় স্তর হচ্ছে এই যে এইটা। কারণ ইন্দো ইউরোপীয়র মধ্যে এই ইন্দ্রটাকে 2 ভাগে চলে গেছে, একটা ভাগ চলে গেছে ইউরোপের দিকে, আর একটা ভাগ চলে আসছে ইন্দো ইরানীয়। তাহলে উত্তরটা হচ্ছে ইন্দো ইরানীয়। 14-র উত্তর কেউ দিয়েছেন? দেন নাই। 14-র উত্তর খ। ইন্দো ইউরোপীয় ভাষা দ্বিতীয় স্তর প্রাকৃত নয়, দ্বিতীয় স্তর ইন্দো ইরানীয়। এরপরে ইন্দো ইরানীয়র মধ্যে ইন্দ্র থেকে এরপরে অনেকগুলো সেন্তম, শতম, তারপর কেন্তম আবার ভাগ হয়েছে সংস্কৃত থেকে প্রাকৃত, অনেক পরে কিন্তু প্রাকৃত এত আগে না, ঠিক আছে, অনেক এত আগে না। আচ্ছা, তারপরে আসে হচ্ছে 15, নিচের কোনটা ভাষা পরিবার? এই যে অস্ট্র এশীয়। আমরা বেসিকে যখন দেখব তখন দেখব যে আমাদের পৃথিবীতে ভাষা পরিবার আছে কয়টা? 5টা। সেই 5টার মধ্যে একটা হচ্ছে কি এই অস্ট্র এশীয়। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত আগে রচিত হয়েছিল? কত আগে? দেখি এটা কেউ পারে কিনা। কত 500 বছর আগে, 2000 বছর আগে, প্রায় 6000 বছর আগে? আসলে আমাদের নিজস্ব চর্যাপদ আবিষ্কার হয়েছিল 650 থেকে, কেউ বলে শহীদুল্লাহ মতে 950, আর কেউ বলে 650 থেকে এই 1150 কিংবা 1100 পর্যন্ত। তো সুনীতি মতে যেটাই হোক, তার মানে আজ থেকে 1000 বছর আগে। কত বছর আগে? 1000 বছর আগে। তাহলে 15-র উত্তর আমরা 15-র উত্তর খ, 16-র উত্তর খ। 17, কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়? কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়? ব্রাহ্মী লিপি অর্থাৎ, আচ্ছা পিডিএফ পাইলাম না। আচ্ছা, রুনা শেয়ার ডান, পিডিএফ দেওয়া ডান, হ্যাঁ এই যে দিলাম। তারপরে আচ্ছা, হ্যাঁ, এরপরে কত 17 উত্তর দিয়েছেন। 17-র উত্তর 1000 বছর। 17 উত্তরটা কত দেখতেছি না। 17-র উত্তর কত হবে? 17 পারেন নাকি? এই যে আজহারুল ইসলাম পল্লব ভাই শুধু খ দিয়েছেন, শুধু খ দিলে তো ভাইয়া হবে না, আপনাকে 1, 2, 16, 18 এগুলো কিছু লিখে দিতে হবে। 17-র গ না, 17-র গ না ভাইয়া, এই যে আজ থেকে 2500 বছর আগে, 2500 বছর। আমাদের মনে রাখবেন, আমাদের বর্তমান বয়স যত, মানে বর্তমান বলতে আমাদের খ্রিস্ট বছর যত, তত বছর আগে। আমাদের বর্তমান কত? 2025 সাল চলতেছে। তার মানে
সরি আমাদেরও খ্রিস্ট 500 বছর আগে, অর্থাৎ 2000 পার হয়ে তারও 500 বছর আগে খ্রিস্টপূর্ব, তার মানে আজ থেকে 2500 বছর আগে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি কি আমরা যে এখন লিখি না বাংলা, দেখেন আমরা কিন্তু বাম পাশ থেকে লিখি। এরপর 18 ব্রাহ্মী লিপি কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়? কুটিল লিপি কোনটা? ব্রাহ্মী লিপির আবার ভাগ হয়েছে, একটা চলে গেছে ইন্ডিয়ার দিকে, একটা চলে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের বাংলাগুলো একরকম, ইন্ডিয়ার বাংলাগুলো আরেক রকম। আবার চলে গেছে ইরানের দিকে। ওকে, বিপ্লব বেগম, আমার নাম ইয়াসিন রাকিব। ব্রাহ্মী লিপি কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়? এই যে পূর্ব ভারতীয় এই শাখা থেকে কি হয়? আচ্ছা, উর্মি পিডিএফ চাই, ঠিক আছে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফারিয়া আক্তার, স্যার শেয়ার মনিরুল ইসলাম ভাই বলছেন শেয়ার ডান, ঠিক আছে শেয়ার ডান, তো পিডিএফ দেওয়াও ডান। আচ্ছা, তাহলে এবার আসে পূর্ব ভারতীয়, তাহলে কুটিল লিপির পূর্ব ভারতীয় থেকে আসছে হচ্ছে আমাদের বাংলা। ওকে, এরপরে আসি এইটা, আচ্ছা হ্যাঁ দ্রুত আমাদের এটা কই গেল। এবার এটা করি, শুধু ভাষা চিন্তার শুধু বাহনী নয়, চিন্তার প্রসূতিও। বক্তব্যটি কোন ভাষা, এটা কে বলছেন, এটা কোন লেখকের কথাটা বলেছেন? যে ভাষা চিন্তার শুধু বাহনী নয়, বরং কি চিন্তার প্রসূতি। মানে চিন্তার প্রসূতি মানে কি? মা। আমরা যে চিন্তা যে করব, সেই চিন্তাটাও আমরা কিন্তু দেখা মাথার মধ্যে অনেক কিছু চিন্তা করি না, স্বপ্ন দেখি না, সব কিন্তু নিজের ভাষায়। তার মানে ভাষাটা না থাকলে আমরা স্বপ্ন দেখতে পারতাম না, চিন্তাও করতে পারতাম না, ঠিক আছে? তাহলে এটা কে বলেছেন, এটা কোন লেখক? সুনীতি, শহদুল্লাহ, এনামুল, এরকম কিন্তু প্রশ্ন চলে আসে। আমি কিন্তু এখানে সবগুলোই কি গুরুত্ব পাই, যে বিসিএস, তারপর এরকম নারকম উত্তম বিসিএস, এগুলো কিন্তু প্রশ্ন আসছে, যে এগুলো বিসিএসে আসছে। সুতরাং প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই করা প্রশ্ন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসি, ভাষা চিন্তার শুধু বাহনী নয়, চিন্তার প্রসূতিও। এটা কে বলেছেন? কেউ দিতে পারছেন না? কেউ তো একের খ দিয়েছেন। শহীদুল্লাহ বলে না ভাইয়া, এটা বলেছে হচ্ছে সুকুমার সেন। এই তো প্রশ্ন এরকম আসলে তো ক্লাস না করলে এরকম করে তখন তো পারবেন না। এই জন্য ক্লাসগুলো করবে, মনোযোগ দিবেন। আমরা কিন্তু ব্যাখ্যা সব বলে দিব। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেয়? এটা কিন্তু পারার কথা। এটা কিন্তু অনেক সুন্দর একটা দেশ। হ্যাঁ, কে বলে? সানি লিওন? নো, এটা হচ্ছে সিয়েরা লিওন। এই যে সিয়েরা লিওন একটা দেশের নাম, সেই দেশ আমাদের বাংলা ভাষাকে কি দিয়েছে? এই যে হ্যাঁ, সিয়েরা লিওন। আচ্ছা, শরীফুল, আপনি শফিকুল মানে দিলাম তো ভাই আপনারে। হ্যাঁ, দীপ্ত মজুমদার, হ্যাঁ দেখেন আপনি রিপ্লে বক্সে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত ছিল? আমাদের এই অঞ্চলটাকে বাঙ্গালা বলা হতো কোন শাসন আমলে? 2-এর দিয়েছেন 4, 2-এর 4টা পারার কথা। বিনতে আলী, আপনি সুকুমার সেন জানেন, মাশাল্লাহ। তাহলে 3-এর উত্তরটা দেখি। আমার আগে উত্তরটা করে ফেলেন না ভাই, কতগুলো দিয়ে রাখছি, আমার আগে করে ফেলেন। 3-এর উত্তর কি হবে? এটা হচ্ছে মুসলিম যুগে, এটা হচ্ছে সম্রাট গিয়াসউদ্দিন আজম শাহ, চীন একটা কাজ করছে। বাংলা, এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের আমলে শেয়ার করেছে 3টা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কোন শাসন আমলে বাংলাভাষী বাংলা অঞ্চলে পরিচিত ছিল? এটা মুসলিম আমলে। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কেন্তমের কোন দুটি শাখা? এই তো মায়া আক্তার, আপনি একটু চেক করে দেখুন, পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে। কেন্তমের কোন দুটি শাখা থেকে এশিয়া অন্তর্গত? এই যে হিত্তিক আর তুখারিক, এই দুইটা হচ্ছে আমাদের অন্তর্গত। কোন দুটো? কেন্তিম আর তুখারিক, এটা আমাদের এশিয়ার মহাদেশ অন্তর্গত। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? আমাদের আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? আমাদের আদি অধিবাসীগণ ছিলেন অস্ট্রিক ভাষাভাষী। অস্ট্রিক কোন ভাষাভাষী? অস্ট্রিক ভাষাভাষী। পিডিএফ তো পাবেন ভাইয়া, সবাই তো দিতেছে, আমাদের গ্রুপের সাথে আসেন না? আমাদের এই যে আচ্ছা, যে আপনারা ইংলিশ কোর্সটা যদি কিনে ফেলেন, সেই কোর্সের ঢুকে আপনি দেখেন সেই কোর্স। আচ্ছা, স্যার আপনাদেরকে বলবে ভাই কোনো টেনশন নিন না, পিডিএফ নিয়ে কোনো প্যারা নিয়ে না, ক্লাসটা শেষ পর্যন্ত করেন। পিডিএফ কোথায় দিয়ে দিব সেই লিঙ্ক আপনাদের বলে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এরপর বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, বা একটা গ্রুপে যুক্ত করে দিব, সেই গ্রুপে যুক্ত সেখান থেকে দিয়ে দিব।
হ্যাঁ, এরপর আসে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। কোন ভাষা থেকে? কোন ভাষা থেকে? হিত্তিক ও তুখারিক, ঠিক আছে। এই যে প্রাকৃত থেকে বাংলা এসেছে, প্রাকৃত থেকে। ওকে, সংস্কৃত থেকে। অনেকে বলে যে সংস্কৃতে বাংলা আসছে, না ভাইয়া, সংস্কৃতে বাংলা আসে নাই। সংস্কৃত আর বিবর্তন হয় নেই, যে বিবর্তন হয় নেই সেখান থেকে বাংলা ভাষা এসেছে। তাহলে আমরা এটা পেরেছেন, তাই তো? পারছেন? এবার আসি, এটা বাংলা ভাষার স্থিতিকা, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটা? কোনটা বলুন তো? বাংলা ভাষা আদি ভাষা, মানে বাংলা ভাষা যেটা আদি ভাষা, অর্থাৎ বাংলা ভাষাটা আসার আগে যে অবস্থা ছিল, প্রাকৃত অবস্থা ছিল, সেটা কত বছর স্থায়ী ছিল? কত বছর থেকে কত বছর? কত বছর? এই যে দশম থেকে চতুর্দশ বছর, অর্থাৎ আমাদের এই দশম অর্থাৎ পৃথিবীর 1000 বছর থেকে এই যে চতুর্দশ বছর অর্থাৎ মুসলমান রাষ্ট্র 1100, এই যে মুসলিম যুগের এই সময়টা দীর্ঘ 400 বছর ছিল প্রাকৃত। এরপরে 1400 পর প্রাকৃতকে হয়ে অপভ্রংশ হইয়া হচ্ছে আসছে ওই এইভাবে করে তারপরে এসেছে। এরপরে হচ্ছে 8 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? এটা তো পারবেন। হ্যাঁ, নামের সাথে পিন পাচ্ছেন না? আচ্ছা ভাই, আমাকে প্যারা দিয়ে না, আমি হচ্ছে ক্লাসটা করাচ্ছি, এর মধ্যে সবাইকে পিডিএফ দিয়ে দিব ভাইয়া। আমি যতটুকু পারতেছি, যারটা পড়তেছে ওই তাকেই একটু দিয়ে দিতেছি। যেমন আফিয়া ইসলাম, দেখেন একটু চেক করেন, আপনারা লিঙ্ক দিছি, পাইছেন কিনা। ও সরি। আচ্ছা, শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? শহীদুল্লাহ কি ছিলেন? না, আর জুম করা যাচ্ছে না, বুঝছেন, জুম করা যায় না, এটা স্লাইড তো। মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? শহীদুল্লাহ তো পারার কথা, এই যে ভাষাতত্ত্ববিদ, তিনি ভাষাতত্ত্ববিদ ছিলেন। তিনি প্রায় 9 থেকে 17টা মতো ভাষা পারতেন, আর সবগুলোতে এক্সপার্ট ছিলেন। 9 বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? আমাদের নিজেদের লিপি কোনটা? আমাদের নিজস্ব লিপি হচ্ছে, দেখি তো কে কি বলে। এটা 9 উত্তর ক দিয়েছে, ব্রাহ্মী। একটু ভুল ভাইয়া, ব্রাহ্মী থেকে বাংলা ভাষা এসেছে, ব্রাহ্মী থেকে আর অনেকগুলো ভাষা এসেছে, কিন্তু আমাদের কোন লিপিটা আমাদের নিজেদের লিপির আর আসে নাই, এখন আমরা বাংলা সেখান থেকে নিছি, সেটা হচ্ছে এই বাংলা লিপি। অর্থাৎ ব্রাহ্মী থেকে অনেকগুলো লিপি এসেছে, তার মধ্যে যেখান থেকে বাংলা এসেছে সেইটা আমাদের নিজস্ব লিপি। দেখছেন, ক্লাস না করলে কি ভুলগুলো করতেন, এই পোস্টের ব্যাখ্যাগুলো কি পাওয়া যায় তো? পাওয়া যেত না। এরপরে আসেন, বাংলা মুদ্রাক্ষরের জনক কে? মুদ্রাক্ষর বুঝেন তো? আমাদের বাংলা ভাষার এই যে সুন্দর করে কটা এইভাবে করে লিখতে হবে, খটা এইভাবে লিখতে হবে, এরকম করে আমাদের মুদ্রাক্ষর আমরা আজকে প্রিন্ট করি, টাইপ করি, এরকম করে অক্ষরটাকে সুন্দর করে ফরমেশন এনেছে কে? কে এনেছে? 10 উত্তর খ দিতেছেন, হ্যাঁ, চার্লস উইলকিন্স। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ। 11 কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? কোনটি? এ দেখেন, চৈনিক লিপি, এটা ভাষার যে পরিবর্তন হয়েছে হতে চাইনিজরা এই লিপিতে লেখে। জাপানি লিপি, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে চীনা লিপি, এগুলো কি বিবর্তনের ধাপ, কিন্তু দেবলিপি এটা কোনো বিবর্তনের ধাপ নয়, এটা কোনো বিবর্তিত হয় নাই এই লিপিটা। ঠিক আছে, আচ্ছা। ফোর্ট উইলিয়াম, নো ভাইয়া, ফোর্ট উইলিয়াম তো একটা দুর্গের নাম, ফোর্ট উইলিয়াম জাহাজের নাম, কিন্তু ফোর্ট উইলিয়াম কিন্তু আমাদের বাংলা মুদ্রাক্ষরের জনক না। ফোর্ট উইলিয়াম আমাদের বাংলা ভাষা অনেক উন্নতির জনক। ফোর্ট উইলিয়াম আমার বাংলা ভাষাকে, সে ফোর্ট উইলিয়াম কলেজ বানাইছে আর অনেক কাজ করছে ভাইয়া, কিন্তু ফোর্ট উইলিয়াম কিন্তু বাংলা মুদ্রাক্ষরের জনক নয়। ঠিক আছে, ওকে, বাংলা মাশাআল্লাহ, এরকম ক্লাসগুলো করলে আমরা এরকম ব্যাখ্যা করে দিতে পারলে আপনাদের পরীক্ষা কমন পড়ুক। কোন লিপিমালা ডান থেকে, এই যে আমি করতেছি না, এটা কিন্তু করতেছি এত কষ্ট করে বাছাই করে আপনার কোশ্চেনগুলো আনতেছি যাতে পরীক্ষা আপনারা কমন পাবেন। চোখ বন্ধ করে এই ক্লাসগুলোর কথা মনে করবেন যে আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় ক্লাস করেছিলাম, ভালো একজন করেছিলাম, সে অনেক গবেষণা করে আমাদেরকে এই টপিকগুলো দিয়েছিল। কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? আচ্ছা, আপনাদের দেখাই কোন লিপিমালা ডান দিকে লেখা হয়। এই যে খরষ্ট লিপি, আমাদের দেখবেন লিপি হচ্ছে 2 দিকে চলে গেছে, একটা নাম হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্ট লিপি। ঠিক আছে, খরষ্ঠী, এই খরষ্ট লিপি ডান থেকে লেখে, আমরা এরকম লিখি না, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ব্রাহ্মী লিপি হচ্ছে বাম পাশ থেকে লিখি, যে সকল প্রশংসা আল্লাহর। আচ্ছা, উল্টা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এইভাবে করে কি ব্রাহ্মী লিপি এবং খরষ্ট লিপি কোন থেকে দেখে? ডান পাশ থেকে দেখা হয়। ঠিক আছে, তারপর এই তো
ওকে, তাহলে মাশাল্লাহ আমরা আমাদের ভাষা নিয়ে যে এমসিকিউগুলো ছিল সেগুলো পড়লাম। এখন আপনাদেরকে আমি বেসিক দেখাবো যে কোনটা থেকে কোনটা আসলো, কিভাবে আসলো, কোনটা আসলে কি বলতে হয়, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন কিভাবে। ওকে, আমরা তো এমসিকিউ পড়লাম, এখন যদি আমি তথ্যগুলো দেখাই দেখবেন যে আপনাদের বুঝতে অনেক আরাম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে কি ভাষা। ভাষা কি এর প্রশ্ন যদি আসে, ভাষা কি, এটা আসছিল 2023 সালে একটা নার্সিং পরীক্ষা আসছিল। ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। এই যে গণনালী মুখ বিদ্যর, আচ্ছা একটা আমাদের কথা একটা সুন্দর একটা জিনিস আজকে জানাই, এইটা তথ্যটা আপনি আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করে এটা ওকে চমকে দিতে পারবেন এবং বলতে পারবেন দেখ এই জিনিসটা তুই আগে থেকে জানতি কিনা। সেটা হচ্ছে আসলে ভাষা কি। আপনি একটা আইসিটিতে তথ্য পড়েন, আইসিটিতে কি পড়েন যে কম্পিউটার খালি 0 আর 1 চিনে, সবাইকে একমত? হ্যাঁ, আচ্ছা 5টা শেয়ার দিচ্ছেন। ওকে, সবাই একটু বলেন তো এটা যে কি বলে, কম্পিউটার কিটা চিনে 0 আর 1 চিনে? অনেকে বলে না, এটা কিন্তু ভুল কথা। কম্পিউটার 0 আর 1 চিনে না। যদি কম্পিউটার 0 আর 1 চিনতো তাহলে দুনিয়া সবই ও চিনতো। কি এমন সমস্যা খালি 0 আর 1 চিনে না? কম্পিউটার 0 আর 1 চিনে না। আমি আবারও বলতেছি, এই যে এই লাইভ করছে একদম দায়িত্ব নিয়ে বলতেছি, কম্পিউটার কিন্তু 0 আর 1 চিনে না। আর কোনো আইসিটি টিচার যদি থেকে থাকেন তাহলে সে বলেন কই স্যার কী পাবেন, আজীবন পরে আসলাম কম্পিউটার নাকি 0 আর 1 চিনে। আপনি আচ্ছা ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, কম্পিউটার 0 আর 1 চিনে না ভাইয়া। কম্পিউটার যেটা চিনে সেটা হচ্ছে কারেন্ট আছে আর কারেন্ট নাই। আপনারা মনে করেন সংকেত দিলাম ভাই তোমার যখন কারেন্ট থাকবে তখন তুমি মনে করবা, আর যখন কারেন্ট থাকবে না। এখন কথা হচ্ছে এই কারেন্ট আছে কারেন্ট নাই, এই কথাটা যদি 0 আর 1 দিয়ে না বোঝানো হইতো, আমাদের ক্লাস কীভাবে করতে জানেন? বাইনারি ম্যাথ কীভাবে করতেন? এইভাবে কারেন্ট আছে কারেন্ট নাই, কারেন্ট আছে কারেন্ট নাই থেকে যেভাবে করতেন। আমরা সুন্দর করে ম্যাথ করে ফেলাই না? আমরা সুন্দর ম্যাথ করি না? এই 0 0 1 1 থেকে যদি 1 1 0 1 মাইনাস দিই তাহলে কত হয়? এটা আছে না? যদি এরকম 0 1 না হইতো বলতেন কেমনে জানেন? কারেন্ট নাই কারেন্ট নাই, কারেন্ট আছে কারেন্ট আছে থেকে কারেন্ট আছে কারেন্ট আছে কারেন্ট নাই কারেন্ট আছে যদি বিয়োগ দিই তাহলে উত্তর কি হয়? কথাটা অনেক বড় হয়ে যায় না? এই কথাটা বোঝানোর জন্যই কারেন্ট নাইয়ের নাম দিয়েছে 0 আর কারেন্ট নাইয়ের নাম দিয়েছে 1। তো এই হচ্ছে কথা। এটা কেন বললাম? আসলে দেখেন আমাদের যে মুখটা না, এটা কিন্তু কথা বলার জন্য দেয়, মানে কথা বলার জন্য না, আল্লাহ সিস্টেম করে দিয়েছে। তারপরে বলি, আমাদের যে টেম্পুটা চলে না, টেম্পুর পিছনে আমার থাবড়ায়, বাসের মধ্যে আমার থাবড়ায়, যে বাসের যে টিনটা আছে, বাসের যে বডিটা আছে, ওটাকে থাবড়ানোর জন্য না, কিন্তু থাবড়ায় দেখেন হেল্পার কিন্তু তার ওস্তাদরে একটা সংকেত দিচ্ছে, ড্রাইভারকে সংকেত দিচ্ছে গাড়ি থামা কিংবা গাড়ি চালা। ঠিক এরকম অবস্থা আমাদের মুখ থেকে যে একটা শ্বাস বের হয়, সেই শ্বাসটা দম নেওয়ার জন্য, আমাদের বাঁচার জন্য। কিন্তু আমরা কি করছি? সেই শ্বাসটাকে জিব্বা দিয়ে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড়া ধরে, মুখে লড়াই, দুধ দিয়ে জিব্বা উল্টা করে, অনেক রকম কেঞ্চিমেঞ্চি করে ভাষার সৃষ্টি করে ফেলছি। আমরা যে মনের ভাবটা একজনকে প্রকাশ করতে চাই, এই ভাব প্রকাশের মাধ্যম আমরা সৃষ্টি করে ফেলেছি কি দিয়ে? এই যে মুখ দিয়ে। তাহলে আমরা তো এটা বুঝতে পারলাম যে ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। কি বুঝতে পারলাম? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ওকে, তাহলে এটা বলি, এটা কিছু প্রশ্ন আগে দেখি। সভ্যতা, আগে তো এই যে মুখ, অনিল, মুখগব্বি, জিহ্বা টিপ এগুলো দিয়ে আমরা ধ্বনি তৈরি করি। ভাষা কি? ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে আমরা আদান প্রদান করে একটা ভাষা সৃষ্টি হয়। এরপর ভাষা একদিকে যে মুখে বলতে হয়, অন্যদিকে কানে শুনতে হয়। দুইটাই ভাষা। একটা জিনিস, পড়ানোর জিনিস, আধুনিক অগ্রগতিতে মুখের ভাষা হচ্ছে লেখা ও ছাপা আর চোখে পড়া। দৃষ্টিহীনদের জন্য ভাষা কি? বেল পদ্ধতি। আপনি দেখছেন এতক্ষণ আমি এমসিকিউ পড়াইলাম না, এই যে এখন বেসিক পড়াচ্ছি। এখন দেখেন কেন প্রশ্ন আসছে না, এই দেখছেন প্রশ্ন কিন্তু এসেছে। যে প্রশ্ন হয় দৃষ্টিহীনদের জন্য যেই ভাষাটা, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ব্রেইল ভাষা। লেখা আরও বড় করবো ভাই, আর সম্ভব না, এখানে যেটুকু আছে এটুকু বেড়ে বড় করা সম্ভব না, জুম করা যাচ্ছে না, ঠিক আছে? একটু কষ্ট করে দেখে নেবেন। বাক শিক্ষণের জন্য কি? ইশারা ভাষা। হ্যাঁ, বাক প্রতিবন্ধীর জন্য কি ভাষা? ইশারা ভাষা। দেখ এগুলো সিম্পল কথা, ঠিক আছে? আমরা পিডিএফ দিয়ে দিলে সেখানে পড়ে নিলেই বুঝতে পারবেন। এরপর দেখেন পৃথিবীতে ভাষা তালিকা দেওয়া হয়েছে। তালিকাটা কেন? এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের বাংলা ভাষার প্রশ্ন আসে এরকম, আমাদের বাংলা ভাষা কততম অবস্থানে আছে। তো এই মাঝখানে এইগুলো আর পড়ার দরকার নেই। অনেক ইংলিশ তো প্রথমে আছেই, শেষ। বাংলা আছে সপ্তমে। কোন দিক থেকে?
মোট বক্তা বা মাতৃভাষাভাষীর দিক থেকে বাংলা কোথায় আছে? সপ্তমে। প্রায় 278 মিলিয়ন মানুষ কি করে? বাংলা ভাষায় কথা বলে। এটা আমাদের সৌভাগ্য। ছোট একটা দেশ। ও আস্তে আস্তে পড়াবো, আচ্ছা ঠিক আছে। ছোট একটা দেশ কিন্তু কি আমাদের দেখেন এই যে কত দেশ অনেক অনেক ভাষা কথা বলে, আর আমাদের মাত্র ছোট্ট একটা দেশ বাংলাদেশ আর ভারত। এই ভারতও না, ভারতের একটা ছোট্ট একটা অংশ পশ্চিমবঙ্গ। তার মানে এই দুইটা অংশ দিয়ে আমরা পৃথিবীতে সপ্তমে চলে আসছি। আবার কিছু দিকে দেখবেন আমরা কিন্তু পঞ্চমেও আসি, ঠিক আছে? তাহলে দুই রকমই হয়, একটা হচ্ছে মর্যাদার প্রশ্ন আর একটা হচ্ছে ভাষাভাষীদের অবস্থান। তো আমি দূরে দেখালাম। এবারটা যদি কিছু তথ্য বলে রাখি, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো যেগুলো আসে, যেমন ইংরেজি বিশ্ব রাজনৈতিক, বৈজ্ঞানিক, ব্যবসায়িক ভাষা হিসাবে সর্বাপেক্ষা বিস্তৃত ভাষা, প্রায় 50% ওয়েবসাইট ইংরেজিতে। এরপরে হচ্ছে মান্দারিন ভাষা হচ্ছে কি সর্বাধিক, মাতৃভাষী বলয়গুলোর ভাষা হলো দ্বিতীয় ভাষা, বিস্তৃত ইংরেজি চেয়ে কম। তার মানে যদিও মান্দারিন ভাষার কি বলয় অনেক বড়, মানে চীন, কিন্তু ইংরেজি থেকে তারা কম। হিন্দি ভাষা ভারতের বহুভাষিক সংস্কৃতির মধ্যে একটি প্রধান। তারপর হচ্ছে স্প্যানিশ, এটা কি? আচ্ছা এইগুলো খুব সিম্পল কথাই, খুব আহামরি কিছু না। শুধু বাংলা কথা বলি, বাংলা সংস্কৃত ও সাহিত্য অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থান রাখে। মাতৃভাষার সংখ্যার দিক থেকে বাংলা কি পৃথিবীর 6ষ্ঠতম ভাষা, ঠিক আছে? কোথায় আসছিল? এই যেটা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা আসছিল। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন আমরা আসি, এই যে জায়গাটা দেখি আমরা এখানে একটা সুন্দর ছবি আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলা, এই হচ্ছে পৃথিবীর বাংলা ভাষীদের অবস্থান কোথায়। এই যে বাংলাদেশ তো আছেই, বাংলাদেশের পাশে এইখানে গেলে পরে এই যে থেকে এটা কোথায়? পশ্চিমবঙ্গ। এই যে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পরে এই যে জায়গাটা আসতেছে উড়িষ্যা। উড়িষ্যার পরে এইখান যেটা আসতেছে ঝাড়খণ্ড। এই ছোট ছোট হলুদ হলুদ জায়গা এটা হচ্ছে বিহার। বিহারের এই পাশে ঝাপা নেপাল, সেই জায়গাগুলো বাংলা। আর একটু উপরের দিকে আছে সেটা হচ্ছে আসাম। তার মানে মোটামুটি বাংলা ভাষাভাষী যে লোকগুলো আছি আমরা সবাই কাছাকাছি থাকি, ঠিক আছে? সবাই কাছে থাকি। এত বড় বড় করে লেখা ভাইয়া, তারপরও কি দেখেন না? আবার দেখেন আমাদের পিডিএফটার মধ্যে কিন্তু এরকম স্টার মার্ক, এরকম এরকম ছবি, তারপর একদম শুধুমাত্র যেই প্রশ্নগুলো আসবে আমরা শুধু সেগুলো রেখেছি। আপনাদের বইগুলোর মধ্যে দেখবেন তথ্য দিয়ে ঠেসে রাখছে, এত তথ্য, এবং কি বলে এখান থেকে কমন পড়বে। এত তথ্য থাকলে কমন পড়বেই। আমি যদি একেবারে উইকিপিডিয়া উঠাই দিয়ে দিই কমন তো পড়বেই, কিন্তু আমরা হচ্ছে একদম বাছাই করে সেই তথ্যটুকু রেখেছি যেটুকু পড়লে কমন পড়বে, ঠিক আছে? তাইলে বাংলা ভাষায় কথা বলে প্রায় কি 30 কোটি মানুষ। এই তথ্যটা গুরুত্বপূর্ণ বললাম কেন? আপনাদের প্রশ্ন পড়াইছি না, দেখছেন না? সেখানে টপিকটা ছিল। আর বাংলাদেশের 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, কত হইল? 26 কোটি। আর এদিকে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা মিলে আসে 3 কোটি। আর সারা পৃথিবী সব ওই আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন সব মিলে 1 কোটি। তাহলে এই হচ্ছে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাই একটু কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখেন প্রশ্ন যে আসছিল পৃথিবীতে কত কোটি মানুষ বাংলা কথা বলে, এটা যেমন আসছিল। আরেকটা আসছিল পশ্চিমবঙ্গের কত পার্সেন্ট মানুষ বা কতজন মানুষ কথা বলে। আপনারা দেখেছিলেন, অনেকে এটা পারেন না, অনেকে বলছেন 11 কোটি, কেউ বলছেন 9 কোটি। এখন দেখছেন কয় কোটি? 10 কোটি। মনে রাখতে পারবেন? আশা করি পারবেন। ওকে, তাহলে কে বলছেন? রাইট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ভাই, একটু টেনশন করেন না ভাই, পিডিএফ সবাইকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বাংলা ভাষার বৈশিষ্ট্য, এখানে যে টপিকগুলো বলবো সবগুলো গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে? হ্যাঁ, ও আস্তে আস্তে বলবো, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলতেছি। বাংলা ভাষা হচ্ছে 1000 বছর আগেরকার ভাষা। কত বছর আগেরকার ভাষা? 1000 বছর আগেরকার ভাষা। এরপর আসি 500 বছর আগেরকার ভাষা। তো এটা কেমন হয়ে গেল না? বাংলা একবার বলতেছে 1000 বছর আগের ভাষা, আবার বলতে 500 বছর আগের ভাষা। আসলে সবই ঠিক আছে। 1000 বছর আগে ছিল হচ্ছে প্রাকৃত, এই প্রাকৃত থেকে 1400 পরে এসে এই প্রাকৃত পরিবর্তন হয়ে আমাদের বাংলা আসছে। তো সেই হিসাবে 600 বছর মানে প্রায় 500 বছর। তার মানে বাংলার আদি রূপ 1000 বছর, বাংলা পরবর্তী রূপ। আচ্ছা, তারপরে আসি 19 শতকের ভাষা সবই কি বর্তমান ভাষা থেকে ভিন্ন। তার মানে আমাদের 100 বছর আগে যতগুলো ভাষা ছিল বর্তমান ভাষা কোনো মিল পাবেন না। আচ্ছা, আপনি ধ্যান করেন 19 শতকের আগে আপনি কবি আলাওলের ভাষা পড়ে দেখেন বুঝেন কিনা, একটু কঠিন। ওকে, তারপরে হচ্ছে স্থানগত স্বাতন্ত্র্য কি? আমাদের ভৌগোলিক অবস্থান ভেদে বৈচিত্র্য রয়েছে, এগুলোকে কি ভাষা বলে? উপভাষা বলে। আচ্ছা, এটা কি বুঝবেন এটা বুঝাই দিই।
আমাদের আঞ্চলিক ভাষা আছে না স্থানভেদে, বরিশাল, তারপর হচ্ছে এদিকে নোয়াখালী, এদিকে হচ্ছে চট্টগ্রাম, এদিকে হচ্ছে সিলেট, এই ভাষাগুলো কি বৈচিত্র্য আছে না স্থানভেদে, ভৌগোলিক অবস্থানভেদে, এইগুলোকে বলা হয় উপভাষা। অর্থাৎ যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষা বলি সেই আঞ্চলিক ভাষার একটা শুদ্ধ সাধ্যী রূপ হচ্ছে উপভাষা। ওকে, দেখেন একটু বুঝাই, আমি কিন্তু এই টপিকটা মজাদার টপিক নেই, আপনারা প্রচুর মজাদার টপিক পড়েন, এক টপিক বারবার পড়েন, এটা কিন্তু করি নাই। আমরা যে কাজটা করেছি, দায়িত্ব নিয়েছি। দায়িত্বটা কি? অর্থাৎ আপনাদের প্রাইমারি একটা কোর্স করায় দিব। তো কোর্সের জন্য আমরা যেমন যে টপিকগুলো পড়তে হয় প্রতিটা টপিকে কিন্তু নিয়ে এসেছি। এমন না এক টপিক 3 বার পড়াবো আর এক টপিক পড়াবো না, এমন না। বরং প্রাইমারি কোর্সটা আমাদের সাথে যদি থাকেন, একদম বাংলা আজকে ক্লাস শুরু করলাম, সামনে এরকম আরও 14টা ক্লাস হবে, এরকম একটা ক্লাসের মধ্যে আমরা এরকম টপিক শেষ করতে পুরো বাংলা আপনাদের শেষ করাই দিব। তো আজকে প্রথম ক্লাস হিসাবে বাংলা ভাষা ও একটা কি ব্যাকরণটা পড়াচ্ছি, ঠিক আছে? একটু এই জন্যই বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। দেখেন, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কি? মা। শিশুর ভাষা প্রথম শিক্ষা থেকে মা। আজকে একটা প্রশ্ন আমি করে রাখি, দেখব আপনারা এই ধ্বনির যে ক্লাসটা হবে সেই ক্লাসে এটা উত্তরটা দিবেন, দেখি পারেন কি না। একটা জিনিস খেয়াল করছেন, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সব ভাষায় মা ডাকটা ম দিয়ে, খেয়াল করছেন কি না? দেখেন তো, মা, মাম্মি, মম, মাদার, আরবিতে বলে উম্মুন। এরপর আমি এটা শোনার পরে আমি একটু আরও সার্চ দিলাম, দেখি তো সত্যি কিনা। দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর প্রায় 200-250 ভাষার মধ্যে দেখলাম মাত্র 2টা না 3টা ভাষা চ দিয়ে, বাকি সব ম দিয়ে। এটা একটা কি সারপ্রাইজের বিষয় না? যে কেমন হইল যে দুনিয়ার যত বাচ্চারা জন্ম নেয় ওরা কি একজনের সাথে কথা বলে? এই তুই কিন্তু জন্ম হইয়া তুই তোর মাকে যে শব্দটা ডাকবি বা তোকে যে জন্ম দিছে সেই মহিলাকে তুই কিন্তু ম দিয়ে ডাকবি, এরকম করে কথা বলে? এরকম করে কিন্তু কথা বলে না। তাহলে আচ্ছা, তো এটা কীভাবে হইল? আমাকে কেউ এটা বলতে পারবেন যে এটা কীভাবে হইল? পৃথিবীর সমস্ত বাচ্চা তার মা ডাকটা ম দিয়ে বলে। আচ্ছা, ঠিক আছে, অ্যাড করে দিব। এরপর আসেন, বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রে সরকারিভাবে বাধ্যতামূলক কি বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি। এটা কিন্তু আমরা জানিও না, জানেন? এটা তো আইন করা হয়েছে 1974 সালে। আপনারা ওই লেখেন না, সাইনবোর্ডের নাম লেখেন না, সাইনবোর্ডে ইংলিশ লেখেন না, যে ফুড ভ্যালু, তারপর হচ্ছে ফুড বার্গার, এগুলো লেখেন, এগুলো সব কিন্তু নিষিদ্ধ। নিয়ম হচ্ছে আমাদের বাংলাদেশে যতগুলো এরকম রেস্তোরাঁ যা কিছু আছে লিখলে আপনাকে বাংলায় লিখতে হবে। কিন্তু আমরা এই আইনটা কেউ মানতে, সবাই ভুল করতেছি। বাংলা একাডেমি, ওই লেখছে একাডেমি, তারাও ভুল করলে আমরা আর কী করবো? এই জন্য সবাই কিন্তু আমরা কিন্তু সবাই আইন অমান্য করতেছি। তো এটা কিন্তু বাধ্যতামূলক ছিল। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। এই মন্তব্যটা কে করেছেন? এই মন্তব্যটা করেছেন সুকুমার সেন। প্রশ্নটা আপনারা পেরেছিলেন না? আচ্ছা, 3:30 8:30 আমাদের আরেকটা ক্লাস আছে। সেই ক্লাসটা হচ্ছে পেইড বেসের ক্লাস। তো ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, তানিয়া ইসলাম এটা বলছি, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা। ম দিয়ে যেমন কি হয়, এই কি বলা যায়, মোহাম্মদ, ম দিয়ে হচ্ছে মা। কিন্তু এইটা কিন্তু ভাই একটু ভুল আমরা জানি, বলো না তাহলে বরকতময়। পৃথিবীতে যত খারাপ শব্দ আছে সেগুলোও কিন্তু ম দিয়েই, ম দিয়ে মত, ম দিয়ে মাতারি, ম দিয়ে মল, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে কিন্তু একটা ভুল কাজ করে ফেলতেছি। মদে মক্কা মদিনা যদি বরকতময় বলি ওনাদের খারাপ শব্দ হয়। তাই আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এটা আমি ক্লাসে বলবো, ঠিক আছে? আজকে এটা থাকুক। আজকে 2000 শেয়ার হলে পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, 2000 শেয়ার হয়েছে। কত শেয়ার হয়েছে? সবাই পিডিএফ চাচ্ছে, 2000 শেয়ার হলে পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ 2000 শেয়ার হলে আমরা পিডিএফ দিয়ে দিব। 729টা হয়েছে স্যার, 2000 হয়েছে স্যার, আর মাত্র 1200 বাকি। তাহলে 1200 শেয়ার হইলে পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, তাই ক্লাস চলতে থাকুন, ক্লাস করতে শেয়ার করে দেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে দেখেন, আমি এখানে বলতেছেন স্যার এটা কিন্তু ভাইয়া ব্যাকরণিক টপিক না, যে একেবারে ব্যাকরণের টপিক দিছেন স্যার আমাকে সন্ধি সমাস, এটা কিন্তু সেই টপিক না ভাইয়া, এটা হলো তথ্যমূলক টপিক। এর থেকে বেশি এখানে করা যায় না। আমি এখানে টপিকগুলো লিখে কোনটা কোন সালে কোথায় এসেছিল সেটা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে বলতেছে ভাষা শুধু চিন্তার বাহনই নয়, চিন্তার প্রসূতিও। ভাষা না থাকলে আপনি চিন্তাও করতে পারতেন না, আপনি স্বপ্নও দেখতে পারতেন না,
ঠিক আছে, বলছে সিয়েরালিওন হচ্ছে বাংলাকে অন্য তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের সেনাবাহিনীরা এই সিয়েরালিওনে গিয়ে সুন্দর একটা কার্যক্রম করে, তাদের দেশে যুদ্ধ করে এবং আমাদের তাদের দেশে একটা উন্নয়নমূলক কাজ করে। এই জন্য এই সিয়েরালিওন সরকার বাংলাদেশকে সম্মান দেওয়ার জন্য তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে ভাইয়া। এরপর হচ্ছে মুসলিম শাসকরা আমলে কি বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে। এরপর ডক্টর শহীদুল্লাহ ছিলেন কি ভাষাতত্ত্ববিদ এবং ভারতের ত্রিপুরা প্রদেশের অন্যতম রাষ্ট্রবিদ বাংলা। আর বাংলাদেশ ছাড়া আর কোথাও কি মানুষের সার্বজনীন ভাষা হচ্ছে বাংলা। এইগুলো হচ্ছে তথ্য, পড়লে বুঝবেন। আমি যতটুকু পারলাম ব্যাখ্যা দিলাম, আর কিছু না। এটাও এত কিছু নেই। বাংলা উৎপত্তি, আচ্ছা এটাও অনেক এলোমেলো করে আছে, তথ্যগুলো পড়লে বুঝবেন। আমি এইটা দেখাই দিই, এই যে এইটা গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে যখন কোশ্চেন আসে ভাষা কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কোনটা থেকে কোনটা আসলো, এইটা বুঝতে এবং পারতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই কাজটা করলাম, এমন করে সাজিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা স্বামী সিরাতুল নাজিহা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনারা সবাই মিলে কাজ করলে 2000 শেয়ার ইতিমধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার দেখেন ভাষা, একটা প্রশ্ন করেছিলেন কি না, এই দেখেন 1 2 3 4 5 6, তার মানে পৃথিবীতে মোট 6টা ভাষা বংশ। কি ভাষা বংশ? অর্থাৎ পৃথিবীতে প্রথম এই 6টা ভাষা বংশ আসছে, তারপরে সেই বংশ থেকে পৃথিবীতে ভাষাগুলো ছড়িয়ে পড়েছে। তাহলে প্রথম আসছে কোন ভাষা? প্রথমে কোন ভাষা এরকম না, এগুলো সব কাছাকাছি। এই যে আফ্রিকা ভাষাগুলো আফ্রিকা থেকে আসছে। চীন আর তিব্বত, এখান থেকে আসছে কি ভাষা? এখান থেকে আসছে হচ্ছে চীন, মঙ্গোলিয়া, কোরিয়ান যে ভাষা চ্যাংচুং পংবং ভাষা আছে না, এগুলো সব হচ্ছে এই যে চীন আর তিব্বতীয়। আমাদের পড়তে হবে এইটা, কারণ এইটা হচ্ছে আমাদের বাংলা ভাষা গোষ্ঠী। আমাদের ভাষাটা আসছে এই ইন্দো ইউরোপীয় থেকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আজান, ঠিক আছে, আজান হচ্ছে, তো আমি একটু আজানটা শেষ করে তারপরে আসতেছি। কেউ কোথাও যাবেন না, বরং আমরা এখন যারা একটু শেয়ার দিয়েছিলাম তাদেরকে একটু পিরিয়ডটা দিই। পানি ওটা শেষ হয়ে গেছে। না স্যার, ওই যে আজান দিতেছে তো আজান শেষ করে যাচ্ছি। থ্যাংক ইউ। আজান, হ্যাঁ শুরু করছি, আজানটা শেষ হলে শুরু করে দিতেছি। হ্যাঁ আজানটা 1 মিনিট বিরতি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আজান শেষ হয়েছে। ওকে, আমরা তাহলে বাকি ক্লাসটা ধরি। ওকে, কেউ বলতেছেন এই পাশটা বুঝেন না, এই পাশটা বোঝার দরকার নেই, আমি এই পাশে সব লিখে লিখে বলতেছি। সেটা কি, প্রথমেই বলি আমাদের যে ভাষা সেটা পৃথিবীতে 6টা বড় বড় ভাষা বংশে আলাদা হয়ে গেছে, এবং সেখান থেকে যার যার কি আসছে, এই এই কি বলা যায়, তার ভাষাটা আসছে। যেমন মনে করেন আফ্রিকা থেকে আফ্রিকার ভাষা, এই তিব্বত আর চীনা থেকে হচ্ছে ওই যে চীন, মঙ্গোলীয়, তারপর হচ্ছে মানে চীনের যে মান্দারিন, মঙ্গোলীয়, কোরিয়ান যে ভাষা, এইগুলো আসছে। আর আমাদেরটা আসছে হচ্ছে এখানে। আর এখানে বলি যে সেমিও আর হেমিও, এইগুলো থেকে আসছে হচ্ছে গ্রিক ভাষা, তারপর হচ্ছে ইরাক ইরানের ভাষা, এই দ্রাবিড় ভাষা থেকে আসছে বাংলা, মানে সরি বাংলা না, ইন্ডিয়ার ভাষাগুলো আসছে। আর অস্ট্র এশীয় থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভাষাগুলো এসছে। ঠিক আছে, আচ্ছা ওকে। শামীম আক্তার মিন্নু স্যারকে ধন্যবাদ আমাদের এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা আপনাদেরও ধন্যবাদ। আমরা আসলে খুবই স্যারের তত্ত্বাবধানে, স্যারের নেতৃত্বে আমরা কিন্তু খুবই এরকম করে বাছাই করে ক্লাসগুলো আনতেছি, অনেক গবেষণা করে কি হলে পরে একেবারে সব প্ল্যাটফর্ম থেকে একদম শ্রেষ্ঠ ক্লাসগুলো আপনাদের দেওয়া যায়, আমরা সেভাবে আনতেছি। আমাদের স্লাইডগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এখন দেখুন, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দুই পাশে ভাগ হয়েছে, কেন্তম আর শতম। এখন কেন্তম আমার বোঝার দরকার নেই, আমাদের বোঝার দরকার আছে শতম। কারণ কি, শতম আমাদের জায়গা। শতম থেকে আসছে, এটা দরকার। আপনি এই পাশটা দেখেন, শতম থেকে আসছে কি দুইটা দিকে ভাগ হয়ে গেছে। সেটা কি, এই যে ইন্ডো ইউরোপীয় না, মনে রাখেন পৃথিবীটা যদি আমরা তাকাই, পৃথিবীটাতে আস্তে আস্তে করে ভাষাগুলো ভাগ হয়েছে। যেমন ধরেন শুরুতে ইন্ডো ইউরোনীয়, একটা চলে গেছে ইউরোপের দিকে, একটা চলে গেছে ইন্ডোর দিকে। ইন্ডো মানে কি, ইন্ডিয়া। মনে রাখবেন ইন্ডো দিয়ে কি মনে রাখবেন, ইন্ডিয়া দিয়ে মনে রাখবেন হচ্ছে ইন্ডিয়া। তাইলে দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের হচ্ছে ইন্দো ইরানীয় মানে হচ্ছে এই শতম থেকে আসছে ইন্দো ইরানীয়, এই ইন্দো থেকে আসছে ভারতীয় ভাষা। এই ভারতীয় ভাষার প্রথমে সেই ভাষাটা বই লেখা হয়েছে, বইটা কি, বেদ। এই জন্য সেই ভাষাটার নাম হয়েছে বৈদিক ভাষা। এখন কেউ কেউ কী করতো, এই বৈদিক ভাষা যেই ভাষায় লেখা হয়েছে ওই ভাষায় কথা বলতো, সেটার নাম হচ্ছে সংস্কৃত। সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ, সংস্কৃত শব্দের হচ্ছে সাধু। কিন্তু ভাইয়া সবাই তো আর বই ভাষা কথা বলতে পারে না, পারে? সাধারণ মানুষ কি বই ভাষা কথা বলতে পারবে? যারা মনে করে ব্রাহ্মণ কিংবা হচ্ছে যারা হচ্ছে ওই শাস্ত্রীয় কথাবার্তা বলতো তারা বলতো, কিন্তু সবাই তো পারতো না। এই যে এইটা যারা পারতো তারা বলতে হচ্ছে প্রাকৃত ভাষা। এখন আপনারাই বলেন, আমাদের ভাষা পরবর্তীতে কি সংস্কৃত থেকে আসছে না প্রাকৃত থেকে আসছে? কি আমাদের ভাষা কি সংস্কৃত থেকে আসছে না প্রাকৃত থেকে আসছে? আমাদের ভাষা আসছে প্রাকৃত থেকে। কেন? কারণ ভাইয়া যেই ভাষা পরিবর্তন হয় না সেটা তো কোনো বিবর্তন হবে না। যেটা মানুষের মুখের ভাষা সেইগুলোই ভাই আস্তে আস্তে পরিবর্তন থাকে। ঠিক আছে, এই যে তাহলে হচ্ছে প্রাকৃত ভাষা। এইবার এই প্রাকৃত ভাষাটা দুই দিকে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে গৌড়, ঠিক আছে, আর একটা হয়ে গেছে মাগধী। এখন আমাদের মধ্যে লাগছে প্যাস। আমাদের যে ডক্টর সুনীতি কুমার সে একজন ভাষাবিদ, আবার এদিকে আমাদের ডক্টর শহীদুল্লাহ তিনিও ভাষাবিদ। এখন সুনীতি কুমার বলতেছে আমাদের ভাষা আসছে মাগধী প্রাকৃত থেকে, আর শহীদুল্লাহ বলতেছে নো ভাইয়া এটা আসছে হচ্ছে গৌড় প্রাকৃত থেকে। না আপনারাই বলেন তো, আপনাদের থেকে আমি জানার চেষ্টা করি, বলেন আমাদের ভাষা কি মাগধী প্রাকৃত থেকে আসছে নাকি গৌড় প্রাকৃত থেকে আসছে? হ্যাঁ বলেন তো, আমার ভাষা কোথেকে আসতে পারে? আপনাদের ধারণা কোথেকে আসতে পারে, মাগধী দিয়ে না গৌড় থেকে? দ্রুত একটু কমেন্ট চাচ্ছি। আমাদের ভাষাটা পরবর্তীতে কোথেকে আসছে, মাগধী না গৌড়? গৌড়, হ্যাঁ গৌড় থেকে। গৌড়টা কোথায় জানেন? গৌড়টা হচ্ছে আমাদের বর্তমান আছে না মুর্শিদাবাদ। আমরা বুঝতে পারতেছে আমাদের ভাষা কি মুর্শিদাবাদের সাথে, পশ্চিমবঙ্গের সাথে আমাদের ভাষার সিলেট, ওই চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে এদিকে দিনাজপুর, সবই বাংলা, এদিকের সাথে মিল আছে, তাই না? আর আমাদের ভাষা কি মাগধী হচ্ছে মগ, অর্থাৎ মায়ানমারের সাথে আমাদের ভাষায় খুব বেশি মিল আছে? খুব বেশি মিল নাই। এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাকেই ধরি, আমাদের ভাষাটা গৌড় প্রাকৃত থেকে আসছে। ঠিক আছে, এই গৌড় প্রাকৃত ভাষাটা না অপভ্রংশ হয়ে গেছে। অপভ্রংশ মানে বুঝেন, অনেক বিকৃত হয়ে গেছে। আমরা এই দেখেন আমরা ভাষার আগে কি করছি, বিকৃত করে ফেলাই না? হাই ব্রো, হে ব্রো, গাইস, হাই গাইস করে বাংলা ইউজ টিউজ মেরা, তারপরে ভাষার মধ্যে এত রকম
বৃষ্টি অবস্থা করেছি, আমাদের ভাষা এখন হয়ে গেছে এই বিকৃত হয়ে গেছে। তো ভাষাটাও এই অপভ্রংশ হয়েছিল। সেই অপভ্রংশ ভাষাটা 3টা অঞ্চলে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে উড়িয়া। উড়িয়া কি চিনছেন? এখান থেকে আসছে উড়িষ্যা, বর্তমান উড়িষ্যার ভাষা। এই মাঝখান থেকে আসছে কি বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী এটা কোথায় আসছে জানেন? বাংলার দিকে। বঙ্গ মানে তো, অর্থাৎ এই বঙ্গের দিকে চলে আসছে এই ভাষাটা। আর একটা চলে গেছে অহমিয়া। অহমিয়াটা কোথায়? অহমিয়াটা হচ্ছে এই যে আসাম বা আসামের থেকে একটু উপরে। এই বঙ্গ কামরূপী আবার 2 ভাগে ভাগ হয়েছে। এই বঙ্গ কামরূপী থেকেই আসছে আমাদের বাংলা ভাষা। এখন যদি প্রশ্ন হয় আমাদের বাংলা ভাষা কোত্থেকে আসছে? বঙ্গ কামরূপী থেকে। বঙ্গ কামরূপী কোত্থেকে আসছে? এই অপভ্রংশ বা গৌর প্রাকৃত থেকে বা প্রাকৃত থেকে। আমাদের ভাষা কিন্তু সংস্কৃত থেকে আসছে না, আসছে কোত্থেকে? এই প্রাকৃত থেকে। আসছে এই ভারতীয় থেকে, আসছে এই ইন্ডো থেকে, এই ইন্ডো ইউরোপীয় থেকে। সুতরাং এখন তো আমরা বুঝতে পারছি সেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রীয়, তিব্বতীয়, আফ্রিকীয় আমাদের ভাষা না। এই কেন্তম আমাদের না, এই হিত্তিক নৃত্যক আমাদের না। তাহলে আমাদের ভাষার কোত্থেকে আছে বুঝতে পারছি? এই তো, অর্থাৎ এটা বাংলা। আর এই পাশে আসছে হচ্ছে অসমিয়া। আপনাদের একটা প্রশ্ন আসবে, বাংলা ভাষার বোন বলা হয় কাকে? কে বলতে পারবেন? বাংলা ভাষার বোন বলা হয় কাকে? খালা না কিন্তু, নানিও না। বাংলা ভাষার বোন বলা হয় কাকে? দেখছেন একটা সুন্দর ছবি দিছি। অর্থাৎ এই অসমিয়া হচ্ছে আমাদের বাংলা ভাষার বোন, ভাই বোন। দেখছেন গলায় হাত দিয়ে রাখছে। তাহলে অসমিয়াটা হচ্ছে আমাদের বাংলা ভাষার বোন। ভাই কেন বলে না, বোন কেন বলছে? কারণ ভাষাটা হচ্ছে লেডিস। ভাষাটাকে বলা হয়েছে মেয়েদের মতন মুড সুইং করে, খালি চেঞ্জ হয়, অনেক কোনোভাবে এক জায়গায় রাখাই যায় না। এই জন্য ভাষাকে দেখবেন সব লেডিস শব্দ ব্যবহার করা হয়েছে, ভাষার বোন বলা হয়েছে। তাহলে অসমিয়া হচ্ছে বাংলা ভাষার বোন। অসমিয়া ভাষাকে শুনছেন আপনারা? সবাই শুনছেন। দেখি তো এই একটু কমেন্ট করেন তো, এই গানটা কে কে শুনছেন? মন বলে আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো। তারপর বাবু বলে লাম লাম লিবো পিঠের চাম। তারপর এই গানটা গান শুনছেন কিনা? টিকটক মিটক অনেক দেখছেন। এই গানটা কিন্তু এই আসামের গান। অর্থাৎ আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে আসামের সাথে আমাদের কিন্তু একটা উদাহরণ দেই, আমাদের দেশে কেউ অপরাধ করলে সে হয় আসামি। আর আপনি যদি আসামে যান, কোনো অপরাধ না করলেও আপনি কি হবেন? আসামি। কারণ বাংলাদেশে যারা থাকে তারা বাংলাদেশি, তারা বাঙালি। আর আসামে যারা থাকে তারা কি? আসামে যারা থাকে তারা সবাই হচ্ছে কি? আসামি। ওকে, তাহলে আপনারা কোনো অপরাধ না করে আসামি হইতে চাইলে কোথায় চলে যাবেন? আসামে চলে যাবেন। শেষ। এবার আসি বাংলা লিপি। আমাদের বাংলা লিপিটা কোত্থেকে আসলো? আমাদের বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। এই প্রশ্নটা অনেকে করেছিলাম, পারেন নাই, ভুল করছেন কিন্তু। এই দেখছেন, এবার খেয়াল করলাম, আমাদের বাংলা ভাষা এসেছে বঙ্গ কামরূপী থেকে বা কুটিল থেকে, এই ব্রাহ্মী লিপি থেকে, কিন্তু আমাদের নিজস্ব লিপি আমরা কোন লিপি? সেটা হচ্ছে এই বাংলা লিপি। এই দেখছেন কথায় কত জবে কর্মকর্তা বাংলাদেশ পল্লী কর্ম বোর্ডে এই প্রশ্ন কিন্তু এসেছিল। শুনছি স্যার, ওকে, থ্যাংক ইউ। নূরজাহান অনেকে শুনছে, হ্যাঁ এটা শোনারই কথা। এরপর দেখেন বাংলা ভাষার পূর্ব বর্ণের সংখ্যা কয়টা? বাংলা ভাষার পূর্ব বর্ণ সংখ্যা কয়টা? 50টা। স্বরবর্ণ 40টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 49টা। ইতিহাস যদি বলি, উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম কত হয়েছে? আজ থেকে প্রায় 25,000 বছর আগে হয়েছে। আর আচ্ছা, এটা অনেক কিছু এলোমেলো করা আছে তো হয়তো বুঝবেন না, আমি আপনাদের শখটা দেখাই দিই, শখ দেখাই বুঝাই দিই। আর এটা কে? এই লোকটা, এইটাই হচ্ছে খরচ। ওই যে এই যে চার্লস উইলকিন্স, এই লোকটা কি করেছে? আমাদের আজকে বাংলা ভাষা আমরা যেমনি লিখি না, ক খ গ গ যেমনি লিখি না, এটা তিনি আবিষ্কার করেছেন। হ্যাঁ, সি নরি, সেটাও তো আসামের গান না? আচ্ছা আচ্ছা, তাহলে তো জানতাম না। সি নরি শুনি নেই মনে হয়। আচ্ছা, এইবার দেখেন এটা। আসলে আমাদের যে বললাম না ভাষার যে ভারতীয় লিপি, এই ভারতীয় লিপিটা 2 পাশে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে কি খরষ্টি, আর একটা হচ্ছে ব্রাহ্মী। খরষ্টিটা মনে রাখবেন এইভাবে, খরষ্টি ডান হাত দিয়ে লেখেন, এখানে এই পাশে লিখি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় লিখলাম? ডান পাশ থেকে না? তাহলে মনে রাখবেন সবসময় খরষ্ঠলিপি প্রশ্ন আসবে, খরষ্ঠলিপি কোন পাশ থেকে লেখে? ডান পাশ থেকে। আর ব্রাহ্মী লিপি এই যে ব্রা থেকে মনে রাখবেন বাম পাশ। তাহলে ব্রাহ্মী লিপি হয় হচ্ছে বাম পাশ থেকে লিখতে হয়, আর খরষ্ঠলিপি ডান পাশ থেকে লিখতে হয়। এবার তাহলে বুঝতে পারতেছেন আমাদের যেগুলো আরবি, আমাদের যেগুলো হচ্ছে এরকম ফার্সি, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে উর্দু, সব হচ্ছে খরষ্ঠলিপি থেকে আসছে, ডান পাশ থেকে। আর ব্রাহ্মী থেকে আসছে 3টা, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি আর পূর্বী লিপি। এই যে মধ্য ভারতীয় লিপিতেই থেকে চেন্নাই তারপর হচ্ছে রাজস্থানের যে ভাষাগুলো আছে সব এটা। আর পশ্চিমা লিপি থেকে
ওই যে ওইদিকের পাকিস্তান, তারপর হচ্ছে আফগানিস্তানের যে লেখাগুলো আছে সেটা পশ্চিমা লিপি। আর এই পূর্ব লিপি থেকেই আসছে আমাদের বাংলা, পশ্চিমবঙ্গের লেখা, এরপর উড়িষ্যার লেখা, বিহারের লেখা, আমাদের লেখা। আমাদের কিবোর্ড দেখেন না, আসামের কিবোর্ড, উড়িয়া কিবোর্ডে দেখছেন, এগুলো একদম সব কিন্তু বাংলার মতনই, একটু খালি দাগ দেখে চেঞ্জ। সুতরাং এই যে পূর্বী লিপি, এই পূর্বী লিপিটার থেকে আসছে কুটিল লিপি, সেই কুটিল লিপি থেকে আসছে বাংলা লিপি। মনে থাকবে, আমি কিন্তু আপনাদের প্রশ্নগুলো আগে প্রশ্নগুলো করিয়েছি, পরীক্ষায় অনেক কিছু বুঝিয়েছি, বুঝানোর পরে তারপরে কি করেছি, বুঝানোর পরে এখন আমি বেসিক পড়াচ্ছি, যাতে বুঝতে পারেন স্যার কোন জায়গায় মনোযোগ দিতে হবে। এই যে এগুলো সব পড়াইছি না, এখন দেখছেন এরকম সাজানো, তার মানে আমাদের যা পড়াবো সেগুলো সাজানো আছে। এই শুরু। তাহলে এখন আমি আবার আপনাদের কি করবো, যে এমসিকিউ পড়াচ্ছি। এখন পড়াবো হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, যে এই ব্যাকরণের বইটা কার লেখা, এটা কে আবিষ্কার করেছিল, ব্যাকরণের বইয়ের বিবর্তন ধারাটা কবে থেকে আসছিল, এরকম কিছু কোশ্চেন আসে। তাহলে সেটা পারার জন্য আমাদের তথ্যগুলো পড়তে হবে। অর্থাৎ দেখেন আমরা আমাদের কি গবেষণাটা করেছি, এই যে বেসিক কিন্তু আছে, বাংলা ব্যাকরণের ইতিহাস কোত্থেকে আসলো, ব্যাকরণ ধারাবাহিকভাবে প্যাঁচ লাগায় ফেলেন, আগে রামমোহন রায় নাকি আসুম পাসাও নাকি এরকম, বা কোনটা আগে কোনটা প্রথম, তারপর হচ্ছে বাংলা ভাষার শব্দ, বাক্য, ধ্বনি, এরপর হচ্ছে কোন বইটা কে লেখছে, এরকম কিন্তু কনফিউশন হয়। আমি কনফিউশন রাখবো না, একদম সব পানির মতো বুঝাই দিব। আগে আমাদের সাথে এই প্রশ্নের উত্তরগুলো দেন দ্রুত। আবার আমরা বেসিক পড়ানো শুরু করে দিলাম। জাস্ট এমসিকিউ, যারা ক্লাসের মাঝখানে স্কিপ করে চলে যাচ্ছেন তারা কিন্তু মিস করছেন বা মিস করবেন। সুতরাং এখানে আসেন, শুরু করেন। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, ভাষার প্রকৃতি নিয়ে কে আলোচনা করে, একের উত্তরটা দেন দ্রুত, একের উত্তর দেন। এরকম করে যদি ক্লাসের মাঝখানে চলে যান তাহলে যে যতটুকু মানে শেষ পর্যন্ত যারা থাকবে লাভ হবে তাদেরই, এটা একটু মনে রাখবেন। একের খ, হ্যাঁ, ভাষার প্রকৃতি নিয়ে ব্যাকরণ আলোচনা করে, ভাষার প্রকৃতি কেমন, ভাষা কেমন হবে, এগুলো নিয়ে ব্যাকরণ আলোচনা করে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি, ব্যুৎপত্তিক অর্থ কি, দুইয়ের উত্তর দুই, হ্যাঁ একের সবাই উত্তর হচ্ছে আশিক, শেষ, অনুরোধ, জাহাতুল ফেরদৌস। স্যার পিডিএফ দিয়েন তো, হ্যাঁ পিডিএফ তো দিচ্ছি, শুধু রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ তামান্না তামু আপা, হ্যাঁ যাই হোক, এই বিশ্বাসটা রাখা বলেই আমাদের কিন্তু শক্তি হয়, না তো এরকম ক্লাস, এত ধৈর্য, এত গবেষণা করা, এটা কিন্তু ধৈর্য নেই। এই আপনাদের এই ভালোবাসাটা, তারপর হচ্ছে এই লেগে থাকাটাই আমাদেরকে উৎসাহিত দেয়। এই জন্য দারুণ সব ক্লাস নিয়ে আসি। ব্যাকরণের শব্দের সঠিক অর্থ কোনটা, এই যে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ, ব্যুৎপত্তি অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। দুইয়েরও হচ্ছে খ। তিন, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখা আলোচিত হয়। তার মানে আজকে আমরা কিন্তু কি পড়বো, ব্যাকরণের প্রশ্ন থেকে আসা। আমি এগুলা প্রশ্ন পড়ার প্রথম বুঝাচ্ছি আমাদের প্রশ্ন কীভাবে হয়, এরকম প্রশ্ন হয়। হঠাৎ করে বলবে সন্ধি কোন টপিক আলোচনা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব না বাক্যতত্ত্ব। দেখছেন আমি কিন্তু অন্যভাবে পড়াচ্ছি, উল্টা। আগে প্রশ্ন পড়াচ্ছি, তাহলে আমাদের গুরুত্বটা বুঝে আসবে, তারপর বেসিক পড়াই, তখন পড়াটা সাজিয়ে গুছিয়ে পারতি। ওকে, বিপ্লব আলী সাদ, হ্যাঁ আপনাকে দেখছেন মনে আছে, কিন্তু আপনি আগে ক্লাস, তার মানে এখন ক্লাস করছিলেন। তাহলে বাচ্য, দেখেন বাচ্য কি, বাচ্য হচ্ছে আমাদের বাংলা বললে ভয়েস, ইংলিশে বললে ভয়েস। এখন ভয়েস কি সেন্টেন্সে কারবার না, উক্তি হতেছে ন্যারেশন। তাই ন্যারেশন হতে কি আমাদের এই সেন্টেন্সের কাজ কারবার না। সুতরাং এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচনা। তাহলে বাচ্য উক্তি কোন তত্ত্বের আলোচনা, হ্যাঁ কে দিচ্ছেন, তিনের উত্তর কি দিচ্ছেন, 3-4 দিচ্ছেন, আচ্ছা 3-4 উত্তর সঠিক হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের বাক্যতত্ত্বের আলোচনা। তারপরে আসি হচ্ছে 4, যোজক আলোচনা করা হয় কোথায়। যোজক কি, যোজক হচ্ছে কনজাংশন, যোজক হচ্ছে পদ কিংবা পার্ট অফ স্পিচ, কিংবা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, ওই যে যোজকটা এখানে সেই যোজক। তাহলে যোজকটা কোন তত্ত্বের আলোচনা দেখি, 3 কোন তত্ত্বের আলোচনা, যেহেতু এগুলো ধ্বনি নিয়ে আলোচনা করে, শব্দ নিয়ে আলোচনা করে, 3-4 বাক্যতত্ত্বের। আচ্ছা, এটাও সঠিক হয়েছে বাক্যতত্ত্ব, কারণ আমরা পদ দেখে না মনে করি কি পদ যেহেতু ভালো, এটা বিশেষ্য না বিশেষণ, বিশেষিত শব্দ, একটা শব্দ, এগুলো মনে হয় শব্দতত্ত্বের আলোচনা। নো, আপনারা জানেন যে শব্দ, যতগুলো শব্দ আছে সবই হয় শব্দ, কিন্তু বাক্যে ব্যবহার হলে সেটা পদ হয়। বাক্যে যেমন আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমি কখন আমার র্যাঙ্ক পাবো, আমি যখন অফিসে প্রবেশ করি, একটা পুলিশ, সবাই মানুষ, কিন্তু একটা পুলিশ যখন তার অফিসে প্রবেশ করে তখন সে কিন্তু তার কি পদ লাভ করে, সে কি এসপি, সে কি ডিএসপি, সে কি এসআই, সে কি ওসি,
এই যে সে তার পদটা লাভ করে কখন, সে তার পদটা লাভ করে হচ্ছে অফিসে প্রবেশ করলে পরে। থিম একই, একটা বাক্য, এই যে এই ব্যাকরণ শব্দ শ্রেণী ব্যাকরণ শব্দ শ্রেণী না, বাক্য না আসা পর্যন্ত। এই জন্য 4 উত্তরটা কি দিয়েছেন, ধ্বনিতত্ত্ব নো হয় নাই, ধ্বনিতত্ত্বের আলোচনা না ভাইয়া, এটা হচ্ছে 4 বাক্যতত্ত্বের আলোচনা। এরপরে 5 আবেগ শব্দ আলোচিত হয় কোথায়, আবেগ শব্দ, এই আবেগ শব্দ এই বাক্যতত্ত্বের মধ্যেই আলোচনা হয়। আপনাদের পুরাতন বইটইতে যান, তখন দেখবেন সেখানে কিন্তু ভুল আছে, সেখানে বলো রূপতত্ত্ব, হ্যাঁ অনেক তত্ত্ব বলবে, কিন্তু আধুনিক ব্যাকরণ আপনার শিখাচ্ছে না, ব্যাকরণিক শব্দ শ্রেণী বাক্য ছাড়া হতেই পারে না, সুতরাং এটাকে আগে বাক্যতত্ত্বের আলোচনা। আর পরীক্ষায় কিন্তু এই সহজগুলো আসে না, আসে এরকম প্যাচেন্ডাগুলো, মানে যেটা এই মনে হয় বাক্যতত্ত্ব, এই মনে হয় শব্দতত্ত্বের আলোচনা, সেগুলো থেকে আসে। আচ্ছা, এরপর এটা দেখি, প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা, প্রত্যেক ভাষায় প্রধান আলোচ্য বিষয় কয়টা, দেখি 20-এর উত্তর, কিন্তু পারার কথা 20 সবাই পারবেন। রবি বললেন কিভাবে লেখেন, শেয়ার দিয়ে ডান লেখেন, শেয়ার লিখে ডান দিলে আমরা হচ্ছে পিডিএফটা দিয়ে দিচ্ছি, দেখেন শেয়ার লিখে ডান। পাঁচটা না, 5টা আপনার কথা ঠিক আছে, এখানে কে ময়না আক্তার, মোসাম্মদ ময়না আক্তার, 5টা। প্রত্যেক ভাষা আলোচ্য টপিক হচ্ছে প্রধান হচ্ছে 3টা, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। এই 3টার পরে এরপর আর অনেক তত্ত্ব আসে, অর্থতত্ত্ব, অভিধান তত্ত্ব, অলঙ্কার তত্ত্ব, ছন্দতত্ত্ব, অর্থাৎ বাকিগুলো বলে শেষ করা যাবে না। এই জন্য প্রথমত আমরা 3টাই দিব, বলছে কি প্রধান আলোচ্য বিষয়, প্রধান ভাই, প্রধান যেহেতু আসছে এই জন্য 3টা। এরপর আসি, বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচনা করা হয়, বর্ণ। 21-এর উত্তর, 21 কেউ পেরেছে, 4টা, জুলহাসুদ্দিন 4টাও ঠিক আছে, 5টাও ঠিক আছে, 6টাও ঠিক আছে, কিন্তু প্রধান আলোচ্য বিষয় 3টা, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। প্রধান বলার কারণে 3টা, নাহলে সবার যারা 3টা তাদেরও ঠিক আছে, 5টাগুলোও ঠিক আছে। আচ্ছা, শেয়ার তা দিচ্ছেন, রবি কে দিলেন শেয়ার ডান, কৃষ্ণপ্রিয়া শেয়ার ডান। আচ্ছা, আমি কৃষ্ণপ্রিয়া দেখেন আপনার রিপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তাহলে এখানে কোনটা, বাংলা ব্যাকরণের আলোচ্য অংশে বর্ণের বিন্যাস, যেহেতু বর্ণের বিন্যাস এইটা তো সবার পারার কথা, পারছেন কেউ? 21-এর গ, হ্যাঁ ধ্বনিতত্ত্বর, যেখানে ধ্বনি বর্ণ এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এগুলো সব হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে 22 রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব। আচ্ছা, এবার প্রশ্ন বলি তো, রূপতত্ত্ব আর শব্দতত্ত্ব একই বিষয় না? আসলে রূপ আর শব্দ একই জিনিস। তবে আমরা এখানে ক্লাসের মধ্যে কেউ আছেন যে স্যার আমি রূপ আর শব্দের পার্থক্য জানি, থাকলে তো বলবেন। অনেকে জানে কিন্তু বেশিরভাগ জানে না। রূপ আর শব্দের মধ্যে পার্থক্যটা কি? রূপ আর শব্দের পার্থক্য হচ্ছে, একটা শব্দ লিখলাম হাসপাতাল, এটা হচ্ছে শব্দ, কিন্তু এটার মধ্যে যদি আমি হাঁস বলি, পা বলি, তাল বলি, 3টা কি আলাদা আলাদা শব্দ আছে না? হাঁস একটা শব্দ আছে, পা একটা শব্দ আছে, তাল একটা শব্দ আছে, 3টা শব্দ আছে না? এই যখন কোন একটা শব্দের আবার কিছু কিছু রূপ যেটাও আলাদা করে অর্থ আছে সেটাকে বলে রূপ। এই জন্য শব্দের মধ্যে আবার ভঙ্গিত অংশকে রূপ বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রূপতত্ত্বের, তাহলে রূপতত্ত্ব আলোচ্য বিষয় কোনটা? রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব আলোচ্য বিষয়, তাহলে কোনটা হতে পারে? এখানে যেহেতু ধ্বনি আছে, নইটা হবে না। পদক্রম, পদ পরিবর্তন, এটা বাক্যতত্ত্বের আলোচনা। ধ্বনি পরিবর্তন, এখানে ধ্বনি আছে, সুতরাং এটাও হবে না। উত্তর তাইলে এই যে এইটা, শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল, এগুলো হচ্ছে রূপতত্ত্ব কিংবা শব্দতত্ত্বের আলোচনা। 22-এর উত্তর কি দিয়ে এলেন, কি গ হয় নাই, না পিয়ার শব্দ দেন নাই, শেয়ার দিয়েছি মাঝি মনির, হ্যাঁ দিলাম, হ্যাঁ। তারপরে 22-এর খ দিয়েছেন। 23-এ দেখেন, প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? প্রত্যয় ও সমাস আলোচনা হয় হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বে। কোথায় আলোচনা হয়? ব্যাকরণের শব্দতত্ত্বে। এরপর আসি হচ্ছে 24, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কি বলে? যে শব্দের যে কোনো অংশকে আর কোনো আমরা ভাগ করতে পারবো না তাকে কি বলে? 24-এর সন্ধি বলে? সন্ধিও বলে না, সমাসও বলে না।
যে অংশকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না তাকে বলা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ শব্দের মূল বা ধাতু যাকে আর ভাগ করা যায় না। ঠিক আছে, ওকে। তার মানে আমরা পারছি। আচ্ছা, হ্যাঁ, সবাই 20,000 শেয়ার, সরি 2,000 শেয়ার কি হয়েছে? কাকলি আক্তার, দেখুন দিছি তো, যারটা সামনে পড়তেছে তাকে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা প্রশ্ন উত্তর করলাম, এবার আমরা এটার প্রশ্ন উত্তরে যাসি। ওকে, নতুন বেসে কোর্স কিন্তু ভর্তি চলতেছে, আপনার ওই নাম্বারে যোগাযোগ করেন যারা কোর্স, আর ওই কোর্সে যারা আছেন তারা সবাই কি পিডিএফ পেয়ে যাচ্ছেন, তাদের আর বলতে হচ্ছে না। 8, বাংলা ভাষার প্রধান ব্যাকরণ ও অভিধান রচনা করে। আচ্ছা, এই যেটা প্রশ্ন, বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম কারা লেখে? 8-এর উত্তর দেখি তো, 24/4, ঠিক আছে, পিডিএফ পাইনি। হ্যাঁ, কারা? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ অভিধান রচনা করে কে? কেউ দেন নেই। কোন দেশ? আচ্ছা, অনেকগুলো শেয়ার দিয়েছেন। আচ্ছা, শেয়ার দিয়েছি স্যার। স্বপ্নীল আসলাম দিলাম। হ্যাঁ, এটা করেন, এটা 8-এর ক। হ্যাঁ, পর্তুগিজ। এটা একটা আশ্চর্য বিষয়, আমাদের বাংলা ভাষা আমরা বাঙালিরা না করে আমাদের বাংলা ভাষা ব্যাকরণ নাকি পর্তুগিজরা লিখছে। দারুণ একটা গল্প বলবো আজকে বেসিক পড়ানোর সময়। বাংলা ব্যাকরণের প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রথম কত সালে প্রকাশিত হয়? এটা কত সালে? এটা বাংলা ব্যাকরণ প্রথম কত সালে হয়? 9-এর উত্তর দেন। 9-এর উত্তর হচ্ছে এই যে এটা, 1943 সালে। 1943 সালে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লেখা হয়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? কোন জায়গায়? এই যে উত্তরটা কিন্তু সহজ, এইটা হচ্ছে পর্তুগিজের একটা জায়গার নাম। এখন পর্তুগিজ জায়গার নাম কি? রোম তো ইতালির জায়গার নাম। কলকাতা কি পর্তুগিজের জায়গার নাম? কলকাতা তো কি আমাদের বাংলাদেশের একটা পশ্চিমবঙ্গের জায়গার নাম। শ্রীরামপুর এটাও কি পশ্চিমবঙ্গের জায়গার নাম। উত্তরটা হচ্ছে এই যে লিসবন। এটা কোন দেশের জায়গার নাম? এটা হচ্ছে পর্তুগিজের জায়গার নাম। তার মানে এক তথ্য দিয়ে আমাদের একটা তথ্য জানতে হবে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখে পর্তুগিজ, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ছাপানো হয় কি পর্তুগিজের একটা জায়গা লিসবনে, বা সেই সময় পর্তুগিজের হয়তো রাজধানী, তাদের এখনও আছে লিসবন। এরপর আসি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে কোন ভাষায় কোথায় রচনা করেন? তাহলে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম ব্যাকরণ কে লেখেন? প্রথম ব্যাকরণ এই যে পর্তুগিজ ভাষার এক পর্তুগিজ পাদ্রী আসলে ধর্মপ্রচার করতে লেখা পারেছে ব্যাকরণ। এটা দারুণ একটা গল্প বললাম না, দারুণ একটা গল্প আছে, দারুণ একটা 1700, এখানে 1700 হয়ে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আপনাদের ওখানে 1743 কোথায় 17 দেওয়া আছে? 1700 এরকম দেওয়া, কিন্তু এক্সাক্টটা 1743 এক্সাক্ট। কে যদি শুধু 1700 তাহলে ভুল হবে না, মানে 1700 সময়টাতেই হয়েছে। এরপরে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? কে? মানে বাংলা ব্যাকরণ টাইপ করে বাংলা ব্যাকরণ লেখে, এটা কে? স্যার উইলিয়াম জোন্স তো ব্যাকরণের সাথে কোনো সম্পর্ক নাই। রাজীব লোচন মুখোপাধ্যায় এটাও না। তাইলে এই দুজনের যে কোনো একজন হবে, স্যার উইলিয়াম ক্যারি আর ব্রাসি হেলহেড। দেখেন, ব্রাসি হেলহেডও বাংলা ব্যাকরণ লিখছেন, তবে তিনি বাংলা ব্যাকরণ টাইপ করেন নাই। এটা ছিল স্যার উইলিয়াম ক্যারি। ইনি ভালো মানে ইংরেজ, কিন্তু ভালো বাংলা জানতেন। ঠিক আছে, কারণ ওই যে আমরা ইংরেজদের গালি দেই, তো গালি দিলে পর ইংরেজরা বুঝেন, এই জন্য আলাদা নিজেদের লোক রাখছে, ভাই তুই বুঝা আম করে বুঝাই দিস। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নগুলো পারলাম। দেখছেন প্রশ্নগুলো পারতেছেন তো? না পারলে আমি কিন্তু এলোমেলো করে, আমি কিন্তু সিরিয়াল ধরে পড়াবো। ওই যে আমরা ছাঁটাই করতেছি, কারা কারা শেষ পর্যন্ত থাকে সেটা দেখবো। যারা শেষ পর্যন্ত পাবে আসল জিনিসটা ওই তারা পাবে। ঠিক আছে, যারা আমাদের সাথে শুরু পর্যন্ত আসছেন, এই পর্যন্ত আসছেন, তারা তো দেখতেছেনই। এরপর আসি, কিছু প্রশ্ন আপনাদের আসে বাংলা ব্যাকরণের বইটা, এই বইটা কে লিখেছেন, সেই বইটা কে লিখেছেন, এইটা পারার জন্য। দেখি তো পারেন কিনা। রাজা রামমোহন রায় রচিত যে বাংলা ব্যাকরণটা আছে সেই বইটার নাম কি? 33-এর উত্তর দেখি তো কে পারেন। রাজা রামমোহন রায় কিন্তু আমাদের একটা বাংলা ব্যাকরণ লিখেছে, সেই বইটার নাম কি? হ্যাঁ, আপনারা আপনাদের মোবাইলটাকে রোটেট করে নেন, তাহলে দেখবেন ঠিকই বুঝতে পারতেছেন। কে পারবেন? কে পারছেন? 30-এর গ, মাতৃভাষা ব্যাকরণ। নো। হ্যাঁ, খ, বিনা আক্তার, সঠিক হয়েছে। গৌড়ীয় ব্যাকরণ। আমাদের রাজা রামমোহন রায় তিনি প্রথম বাংলা ব্যাকরণ লেখেন, সেটার নাম ছিল গৌড়ীয়। তিনি প্রথম বাংলা ব্যাকরণ, তার আগে অনেকে লেখছে কিন্তু বাংলা ভাষায়। একজন বাঙালি বাংলা ব্যাকরণ যে লেখছে তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়, আর সেই বইটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ।
তার মানে আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণের বইটার নাম গৌড়ীয় ব্যাকরণ, যার থেকে আজকে আমরা কত কত ব্যাকরণের বই লিখে ফেলছি, আজকে এই পর্যন্ত চলে আসছে। বলতেছে কে দার্শনিক বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণ একটি শ্রেণী বলে মনে করেন, অর্থাৎ দার্শনিক মানে কি দর্শন, ব্যাকরণটা কিভাবে আসলো, এটা কে মনে করেন দার্শনিক ব্যাকরণ। 34-34-এর উত্তরটা কেউ পারতেছেন, কেউ পারবেন? 34 উত্তর 34 অনেকে গৌড়ীয় ব্যাকরণ দিচ্ছেন, দরকার নেই, আপনারা 33 দিয়ে গ দিয়ে দেন তাইলেই হয়। হ্যাঁ যেরকম করে আপরা আপ্রিন 33-এর খ, তাইয়েব বিল্লাহ, আচ্ছা গৌড়ীয় ব্যাকরণ বিনতে আলী, হ্যাঁ কোনটা হবে? 34-34-এর দেন, 34-34 কী হবে? 35-এর খ আর 34-এর ক। না ডক্টর এনামুল হক না, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে দার্শনিক ব্যাকরণ যেটা সেটাও ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণের যে উচ্চ চিন্তা ওইটাও ব্যাকরণের মধ্যেই পড়বে। এরপর সেটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? ভাষায় রায় মনে রাখার টেকনিক, আচ্ছা ওকে হ্যাঁ বলবো, আমরা টেকনিক সহ আলোচনা করব, আমরা এখন শুধু প্রশ্নোত্তরগুলো দেখতেছি। দেখি 35 উত্তর 34 পারি না, আচ্ছা 34 বলে দিলাম, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 35-এর ক দিয়েছে, এই তো 35 উত্তর সঠিক হয়েছে। হাই, এখানে আমরা হাই তুলি না, ধ্বনি মুখ দিয়ে ধ্বনি বেরোলে বা মুখ দিয়ে হাই বেরোলে ধ্বনি হলে এই যে মনে রাখতে হবে যে ধ্বনিবিজ্ঞান ধ্বনিতত্ত্ব, এইটা লিখেছে মোহাম্মদ আব্দুল হাই। করে খাই এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই, দুলো খায় মূলো খায় পুলিশের গুতো খায়, ঠিক আছে, কবিতা আছে না, সরা আছে না, এরকম, সে আব্দুল হাই। এবার সে 36 সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে কে? এই প্রশ্নটা একেবারে কমন, অনেক প্রশ্ন এসেছে, বারবার আসে, দেখি আপনারা ভদ্রলোক যারা আছেন তারা পারে কিনা। 36-এর উত্তরটা পারতে হবে। 36 উত্তর যারা না পারে তাদের বেসিকে সহ পড়া একেবারে অনেক ঘাটতি আছে, মাত্র পড়া শুরু করেছে এমন হইতে হবে। মনির চৌধুরী নো আব্দুল হাই, এখানে 36 উত্তরটা দেখি কে পারে। 36 হচ্ছে এই যে মনোয়েল দা আসুম্পসাও, কে ছিল? ইনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী ছিলেন। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো না কোনো ঘুরে ফিরে আসেই। মনোয়েল আসুম্পসাও, পর্তুগিজ, পাদ্রী, প্রথম বাংলা ব্যাকরণ, এই তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে 37 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাসের গ্রন্থের নাম কি? আচ্ছা ঠিক আছে, আদার দিচ্ছে তো। ওকে ঠিক আছে। এরপরে শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থের নাম কি? আচ্ছা বাংলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা ভাই পাদ্রী সবাই তো দিয়ে দেওয়া হবে, বললাম তো ওপেন করে দিয়ে দেওয়া হবে। আমাদের যে গ্রুপ আছে, এই যে গ্রুপ, এইখানে দেন, এই জায়গার মধ্যে নক দিলেই আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা শহীদ বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। এই তো শেষ। এইবার হচ্ছে একটা দারুণ একটা জিনিস দেখাই, যে এই যে প্যাচ না বইগুলো কে লিখছে, কারা লিখছে, এইটা দেখেন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। এখানে দেখলে আপনারা তখন আপনার সব এই যে দেখছেন কোন বইটা কে লিখছে, পারলে এটা স্ক্রিনশট নেন বা আমাদের যে পিডিএফটা দিব। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, সঠিক বলছেন। এই দেখেন
রাজা রামমোহন রায়ের বইয়ের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক জায়গায় প্রশ্নটা এসেছে। আর ডক্টর শহীদুল্লাহ তার বই আছে 3টা, কয়টা বই? বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। তার মানে আমাদের ডক্টর শহীদুল্লাহ মনে রাখবেন হচ্ছে, দেখেন তার বইগুলোর নামের প্রথমে এই বাংলা কথাটা বেশি আছে। বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। এরপরে যদি আসি, সুনীত কুমারের বইয়ের নাম হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। তার মানে সুনীতির সে কি বলতেছে, ভাষা প্রকাশ। এরপর ডক্টর এনামুল হকের হচ্ছে মঞ্জুরি আর ভাষাতত্ত্ব। এরপরে বিদ্যাসাগরের কৌমুদি, ব্যাকরণ কৌমুদি হচ্ছে বিদ্যাসাগরের। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখছে, সেটা কি? বাংলা ভাষা পরিচয়। এরপর ডক্টর কাজী দীন মোহাম্মদ সুকুমার সেন দুজন মিলে একটা বই লিখছে, তার নাম হচ্ছে অভিনব ব্যাকরণ। এরপর মুনির চৌধুরী, তোফাজ্জল হায়দার, ইব্রাহিম খলিল, এই 3জন বই যে বইটা লিখছে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। এটা আধুনিক ব্যাকরণ, যদিও এটা বাদ হয়ে গেছে, এখন করে কিন্তু নতুন করে 19-এ নতুন ব্যাকরণের বই আসছে। আর বাংলা একাডেমি যে বইটা লিখছে তার নাম হচ্ছে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে বাংলা একাডেমি কীভাবে মনে রাখবো? এই যে প্রমিত দিয়ে মনে রাখবো, প্রমিত। কারণ বাংলা ভাষার বাংলা একাডেমির জিনিসপত্রগুলোর নাম হচ্ছে প্রমিত দিয়ে। আর ডক্টর আব্দুল হাই, এই যে হাই থাকলে মনে রাখতে হবে ধ্বনি, তার যতগুলো বই লিখছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব। এরপর হচ্ছে দীনেশচন্দ্র সেন, এটা এত তেমন কিছু না, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস রচনা করেন। মানে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যটা কীভাবে কোত্থেকে ওই প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগ, এগুলো এটা তিনি করেন। এইবারে হচ্ছে আর একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা, এই যে আমাদের বাংলা ভাষার ব্যাকরণটা কেমনে আসলো, কার হাত ধরে কি করতে আসলো। প্রথমে দেখি 1734 সালে একজন পাদ্রী, পর্তুগিজ পাদ্রী আসছে এই দেশে তার খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য। সে তো ব্যাকরণ লিখতে আসেনি, তাহলে সে কেন ব্যাকরণ লিখলো? এখন বিষয় হচ্ছে যে এই লোকটা খ্রিস্টান, সে তো তার ধর্ম প্রচার করবে, সে তার ধর্ম প্রচার করার জন্য তাকে ভাষাটা জানতে হবে না? ভাষা জানার জন্য সেটা বইয়ের মধ্যে টুকটাক করে শব্দ লিখতো। এখন দেখেন, শব্দ যদি লিখি, আমি শব্দ দিয়ে কি ভাষা ব্যাকরণ বলা যায়? মানে আমি একটা ইংলিশের কোনো ব্যাকরণ বা গ্রামার জানবো না, শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করবো। হেড মানে মাথা, তারপর হচ্ছে অনিয়ন মানে পেঁয়াজ, গার্লিক মানে রসুন, লেগ মানে ঠ্যাং, তাহলে কি ভাষা আমার শিখা হয়ে যাবে? নো, আমার তো ব্যবহার করতে হবে। আমি যদি বলি আই মানে আমি, হোম মানে হচ্ছে বাসা, আর গো মানে যাওয়া। আমি যদি বলি আমি বাড়ি যাই, কি বলবো? আই হোম গো। এই ব্যাকরণে যাই আই গো হোম কিন্তু বলার হবে না। তো এটাই হচ্ছে শব্দ শিখলে আমরা জানতে পারি না, আমাদের ব্যাকরণটা পড়তে হয়। এখন এই লোকটা বাংলা ভাষা বোঝার জন্য সে তো শব্দার্থ লেখেই, শব্দের পিছিয়ে একটু হালকা হালকা ব্যাকরণও লেখে, যে এরা এটা আগে বলে, ওইটা পরে বলে, এটা এমন করে, এটাকে বিশেষ্য বলে, এটাকে সাবজেক্ট বলে। ওই পর্তুগিজ ভাষা অনুযায়ী সে একটু এরকম করছিল। কেন করছিল? তার ধর্ম প্রচারের সুবিধা হওয়ার জন্য। তাহলে এই যে আসুম ফয়সাল কী ছিল? তিনি ছিলেন একজন পাদ্রী। এই পাদ্রী প্রথম তার নিজের মতন করে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখেন। এইটা গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন আসে। এটা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। এই মৌলানা আসুম ফয়সাল একজন পর্তুগিজ পাদ্রী 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে কি করেছে? রোমান হরফে এটা ছাপায়। কেন ছাপাইছে? তাদের নিজেদের স্বার্থে এটা ছাপাইছে। হচ্ছে এটা সমস্ত পর্তুগিজরা পড়বে, পড়ে হচ্ছে বাংলা ভাষা শিখবে, শিক্ষা হচ্ছে আমাদেরকে শোষণ করবে, আমাদের এখানে ব্যবসা করবে। এই জন্য সে শিখছে, আমাদের এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে কোনো উদ্দেশ্যই হোক। দেখেন নাম কি? ভোকাবুলারিও। লেখছে ব্যাকরণের বই, নাম কেন ভোকাবুলারিও? এই জন্যই। তারপরে ইনি যখন লেখছেন, এখন আরেকজন আসছে, ব্রাসি হেলহেড। হ্যাঁ, তুই লেখছিস পর্তুগিজ ভাষায়, আমরা ইংরেজদেরকে মাইর খাবো নাকি? আমাদের ইংরেজদেরও একটা ভাষা বই লিখতে হবে। এই যে সে লেখছে ইংরেজদের বুঝে। দেখেন আমাদের বাংলাদেশের কথা কিন্তু কেউ ভাবেন নাই, যার যার স্বার্থে তারা বই লিখছে, ব্যাকরণের লিখছে। তাই ব্রাসি হেলহেড সেও লেখছে ইংরেজি ভাষায়, তবে তারটা ছিল পূর্ণাঙ্গ। তারটা কেন বিশেষ, কেন ইতিহাসে আসলো? কারণ আমাদের আগের প্রথম যে ব্যাকরণ সেটা পূর্ণাঙ্গ ছিল না, কিন্তু ব্রাসি হেলহেডটা এটা পূর্ণাঙ্গ ব্যাকরণ ছিল। তো ব্রাসি হেলহেড লেখার পরে ও তো নিজে একটা ইংরেজ, ও আবার কি বাংলা লিখবে? ওকে বুঝে নাকি? ও তো বুঝে না। তারপরে আসলো হচ্ছে উইলিয়াম ক্যারি। এই ব্যক্তি তো ভালো বাংলা পারত, পণ্ডিত ছিল। সে বলে, ভাই তোরা কি লেখছো? সেগুলো তো হয় না, এবার আমি লেখা দেখাই। তখন সে নিজে লেখছে, সেও ইংরেজি ভাষায় লিখছে। এখনও কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে, যে আমরা বাঙালি, আমাদের জন্য আমাদের বাংলা ব্যাকরণ না লেখা, অন্যরা ইংরেজরা আমাদের ব্যাকরণ লেখা তারা শিখতেছে। এরপর আসছে হচ্ছে আমাদের এই যে দৃশ্যপটে আসলো রাজা রামমোহন রায়। কি লেখছে? ব্যাকরণ বই লেখছে। নাম কি? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কে লেখছে? ভাই তোরা তো ইংলিশ, তোরা আবার কি বাংলা ব্যাকরণ লেখস? আমি বাঙালি, আমি ব্যাকরণ লেখা দিয়েছে, তোরা এটা পড়।
কিন্তু সমস্যা হচ্ছে সেই ইংরেজিতেই, তবে একটু ভালো হয়েছে, এবার বাঙালি কেউ লিখছে, কিন্তু আমাদের জন্য ব্যাকরণটা কে লিখবে? এই যে সর্বশেষ 1833 খ্রিস্টাব্দে, দেখেন কত বছর, 1734, এখানে 1833, 100টা বছর লাগছে এখান থেকে এই পর্যন্ত আসতে। সর্বশেষ এই গরু ব্যাকরণ লিখে রাজা রামমোহন রায় বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে। এই যে এবার আসলে একজন বাঙালি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লিখলো, মনে থাকবে আশা করি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এই সুন্দর পিডিএফগুলো আমরা সব কিন্তু দিয়ে দিচ্ছি গ্রুপে। তাহলে সুতরাং আমি ক্লাস এখানে শেষ করছি। আমরা কিন্তু 15টা ক্লাসের মধ্যে প্রাইমারির একেবারে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য সবটা শেষ করে দিব। তো আজকে ছিল ক্লাস 1, পরবর্তী ক্লাসগুলোতে এরকম ক্লাসটা কেমন লাগবে সেটা জানাবেন সবাই। আর হচ্ছে কি বল, আমি সাইদুল স্যারকে ডাকবো, আমি এখানে সাইদুল স্যার ডাকবো। আপনাদের কি পিডিএফ যারা যাচ্ছেন সাইদুল স্যারকে নিয়ে নেন, ঠিক আছে? সাইদুল স্যার সবাইকে পিডিএফ দিবে। স্যার ক্লাস শেষ? জি স্যার। জি স্যার। আরে জি স্যার রে, জি স্যার, জি স্যার রে। পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব স্যার, পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই স্যার। এদিকে আরে রয় বোন বলেন ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমাদের স্যাররা যে পরিশ্রম করেন, আপনারা কি বলবো, অবাক হয়ে যাবেন। আপনারা অবাক হয়ে যাবেন আসলে আমাদের স্যাররা কি পরিশ্রমটা নিয়ে করেন আপনাদের জন্য। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? যতটুকু স্যার পড়ালেন আমরা কি বুঝতে পেরেছি? ক্লাস কেমন লাগলো একটু আমাদেরকে জানান। যতটুকু স্যার পড়ালো কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো, এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা বলেন। জি স্যার পারবো ইনশাল্লাহ। স্যারে আপনারা একটু মামটাম দেন, নাহলে স্যারের ক্লাস নিতে আইব। আর স্যার একটু বলেন, স্যার দোষ ক্লাস, সুন্দর ক্লাস, মারাত্মক ক্লাস। আসলেও স্যার অনেক সুন্দর পড়ায়, যেহেতু স্যার আসলে অনেক দিন ধরে গবেষণা করেছেন, এই জন্য স্যারের পড়ানো অনেক সুন্দর। জি স্যার অসাধারণ ক্লাস। বলেন এমন ক্লাস রেগুলার চাই কে কে? আর আজকে কিন্তু আপনারা শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু 2000 শেয়ার হয়নি। যাই হোক, যারা শেয়ার করেছেন টেলিগ্রাম গ্রুপে আমরা লিঙ্ক দিয়ে দিব। স্যার স্যার একটু কমেন্টে লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা ওই টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে আমরা লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে যেটা রয়েছে সেখানে আমরা লিঙ্ক দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যাদের স্বপ্ন যে স্যার আমরা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, ইংরেজি দিয়ে কেরিয়ার করতে চাই, হ্যাঁ, এবং তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সটাতে এমনভাবে ইংলিশটা পড়ানো হবে যেন ইংলিশ দিয়ে আল্লাহর রহমতে আপনি স্বাবলম্বী হতে পারেন, ইনকাম করতে পারেন, এবং মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। শুধু ইংরেজি না প্রিয় হয় বোন আমার, যে কোনো একটা বিষয় দিয়ে আপনি দক্ষ হইতে পারেন। দেখেন আমাদের এই যে সম্মানিত স্যার শুধু বাংলা নিয়ে কাজ করেছে, সারা জীবন বাংলা নিয়ে গবেষণা করেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা কামায়। অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। আপনি একটু যদি দেখেন মাস্টার জাহাঙ্গীর আলম স্যার কাজের মতো কাজ একটা করলেই হয়, শত শত কাজ করা লাগে না। শুধু একটা বই লিখছে, ইংলিশ বই। কী করছে? একটা বই। দেখেন আজকে তার আল্লাহর মধ্যে কোনো কিছুর অভাব নাই, বাড়ি বলেন গাড়ি বলেন, কয়েকদিন আগে মসজিদ দিয়েছে আলহামদুলিল্লাহ। স্যার ভবিষ্যতে মাদ্রাসা দিবেন, এতিমখানা দিবেন, টাকা থাকলে আপনি সব করতে পারবেন, কিন্তু টাকা পয়সা না থাকলে আপনাকেই তো অন্যের কাছে হাত পাততে হবে, তাই না বলেন? এই জন্য প্রিয় হইব না আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেন কারা কারা ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হতে চান আমাদেরকে কমেন্টে জানান যে স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদেরকে আমরা কি দিব? বরাবর নেই আমরা অফার দিব। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি অল এডমিশন ইংলিশ গ্রামারের নতুন কোর্স রয়েছে, যেটার কোর্স হচ্ছে 1500 টাকা। তবে এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদেরকে 1500 টাকাও দিতে হবে না, 750 টাকাও দিতে হবে না, অনলি 699 টাকা। কত ভাইয়া বলেন তো ভাইয়া? 699 টাকায় এই কোর্সে ভর্তি হলে লাভটা কি? ভর্তি হওয়া মাত্র আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, হ্যাঁ, এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। আপনার জীবনের একটা ঐতিহাসিক কোর্স হবে এটা। হ্যাঁ, ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না ইনশাআল্লাহ। সকল ক্লাস রেকর্ড থাকবে, সকাল বিকাল যখন খুশি তখন, যতবার খুশি ততবার দেখতে পারবেন, এবং প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে ভর্তি হতে চাইলে কি করতে হবে? এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। কী করতে হবে? পেমেন্ট ডান। আমরা 10 মিনিটের সময় দিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি কত? 699। 10 মিনিট পরে হইলে আবার কত? 1500 টাকা পাঠাইতে হবে। কী করতে হবে? 699 টাকা এই নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করতে হবে। 01767265758 বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে, তাহলে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। নামাজ 7:45, এই জন্য আমি থাকছি না, কিন্তু লাইভটা চলবে, আরও 10 মিনিট লাইভ চলবে। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি কত?
699 টাকা এই নম্বরে বিকাশ বানগর থেকে পাঠিয়ে দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন। নামাজের সময় গেছে, টাটা, আল্লাহ হাফেজ। আপনারা টাকা পাঠাইতে থাকেন আর নামাজটা পড়ে নেন, নামাজ পড়ে দরকার হয় আবার টাকা পাঠান, কোনো সমস্যা নেই।